গত কয়েকদিন যাবতই মনের মধ্যে কেমন এক অজানা আশঙ্কা আর একটা ভয় কাজ করছে। সব মিলিয়ে অনুভূতিগুলো এলোমেলো, অগোছালো আর দলা পাকিয়ে আসছে। না জানি কোনো অশুভ সংকেত কিংবা বিপদের লক্ষণ এটা। তেমন কিছু বুঝতে পারছি না। ভয় হচ্ছে এটা ভেবেই যে সামনে কি হবে। অনেক ভেবে সবটা বোঝার আর দেখার চেষ্টা করলাম। বারবার মনে হচ্ছিল গ্রামে থাকা আব্বু আম্মু আর বোনের কোনো ক্ষতি হবে না তো। তাই প্রতিনিয়ত ওদের কল করছিলাম। তার উপর আজকে আবার শরীরটা কেমন খারাপ লাগতে শুরু করলো, যার জন্য অফিস থেকে দুপুরে ছুটি নিয়ে বাসার দিকে ফিরতে হচ্ছে। আজকে এই মুহূর্তে একটুও ভালো লাগছে না। ইচ্ছা তো করছে যেখানে আছিস সেখানে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ি। মানুষকে দেখা সবকিছু যেমন সত্যি হয় না, তেমনি কিছু সংকেত আর লক্ষণগুলো জীবনে সত্যিই হয়। হয়তো সামনে কোনো অঘটনের জন্য ওপরওয়ালা আগেই আমাদের সতর্ক করে দেয়। আজকে ঠিক তেমনটাই হলো। অফিস থেকে বাসায় আসার পর ঈশানের মনে হতে লাগলো বাসার চাবিটা ওর কাছে নেই। তাহলে কি বাড়িওয়ালা আঙ্কেলের বাসাতে গিয়ে দেখবে একবার? কথাগুলো ভেবে যেই ভাবা সেই কাজ। ছেলেটা এই অসময়ে এক প্রকার বাধ্য হয়েই বাড়িওয়ালা আঙ্কেলের বাসার সামনে আসলো। তারপর কলিং বেল দিতেই কাজের লোকটা এসে দরজা খুলে দিয়ে ঈশান হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলতে লাগলো, খালা, বাসায় কেউ আছে নাকি কেউ নেই? ভাইজান, সবাই বাসাতে আছে। বাসায় মেহমান তো, সেই জন্য কারো কোনো কথা শব্দ পাইতেছেন না। মানে? এর মাঝে কেউ একজন ডাইনিং থেকে এগিয়ে আসতেই ঈশান দেখল বাড়িওয়ালা ওয়াইফ অর্থাৎ ইশিকার আম্মু, যাকে ঈশান আন্টি বলেই ডাকে। ঈশান মুচকি হাসতেই ভদ্রমহিলা এগিয়ে আসলো। তারপর ওর হাত ধরতেই ছেলেটা অবাক হলো। আর কিছু বুঝে ওঠার আগেই উনি বলতে লাগলো, ঈশান, তুমি এসেছো, তার জন্য আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি। আমি তোমাকেই ফোন করতাম, কিন্তু সময় পেয়ে উঠছিলাম না। এখন ডাইনিংয়ের দিকে চলো। আসলে আমার শরীরটা তেমন ভালো লাগছে না। তার উপর এই মুহূর্তে বাসাতে কেউ নেই। আবার দেখলাম আমাদের বাসাটার সদর দরজা বন্ধ, তাই চাবিটা নিতে আসলাম। এখন চাবিটা যদি দিতেন তাহলে আমি গিয়ে দরজাটা খুলে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিতে পারতাম। শরীরটা কেমন যেন লাগছে। সব ঠিক হয়ে যাবে, আগে ডাইনিংয়ে এসো, দেখো কি হচ্ছে। আস্তে আস্তে সব সমস্যা ঠিক হয়ে যাবে। ভদ্রমহিলা ঈশানের কোনো কথাই না শুনে টানতে টানতে ওকে এনে ডাইনিংয়ে দাঁড় করালো। সেখানে আসতেই ঈশান এমন একটা পরিস্থিতির সম্মুখীন হলো যেটা ভাবনার থেকে আসলেও অন্যরকম ছিল। আজকে এমন কিছু দেখার পর ঈশানের মনে হতে লাগলো এটাই হয়তো সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেটা ওর সাথে ঘটতে যাচ্ছিল বলে বারবার এমন করে মনটা অস্থির হয়ে উঠছিল। ঈশান ডাইনিংয়ে বসে থাকা লোকগুলোর দিকে একবার তাকিয়ে তারপর ওদের সামনে বসে থাকা বাড়ির মেয়ে অর্থাৎ সেই পিচ্চি সুন্দরী, যাকে প্রথম দেখাতেই মনের কোথাও একটা জায়গা দিয়ে ফেলেছিল, যাকে ভালোবাসার চাদরে প্রেমহীন জীবনে জড়িয়ে ফেলেছিল, সেই মেয়েটি অর্থাৎ ইশিকা বসে আছে। যে পিচ্চিটাকে ঈশান প্রথমবার দেখেই প্রেমে পড়েছিল। কখনো বলা হয়ে ওঠেনি, তবে মেয়েটা বুঝতে পারে সেটা ঈশান ওর হাবভাব দেখেই বুঝেছিল। আর সব সময় সব কথা বলতে হবেই বা কোনো ভালোবাসার মানুষ কাছে থাকলে মেয়েরা নাকি বুঝতে পারে, তাহলে ইশিকাও কেন বুঝতে পারেনি? ঈশানের মনে হয় ইশিকা ওর কাছে অনেক দামি, একদম আদরে। ঈশান কয়েকবার মেয়েটাকে বোঝানোর চেষ্টা করলেও ইশিকা শুধু মুচকি এসেছে। মেয়েটা বুঝতে পেরেছে, তাই হয়তো ঈশান সবটা বলার আগেই লজ্জায় সেখান থেকে পালিয়ে গেছে। কিন্তু কে জানতো যে না বলে আর না বলতে পারার কারণেই আজকে এত বড় বাজে পরিস্থিতির সৃষ্টি করবে। এই মুহূর্তেই ঈশানের মনে হচ্ছে বুকের ভেতরে কেউ শক্ত কিছু দিয়ে আঘাত করছে, কলিজাটাকে টেনে হিঁচড়ে বের করে দিতে। জীবনে প্রথমবার আজকে এত কষ্ট হচ্ছে। তাহলে কি সত্যিই মেয়েটাকে ভালোবাসতো? আসলে অসম্ভব রকমের ভালোবাসতো। এত সুন্দর আর এত লাজুক একটা মেয়েকে চোখের সামনে থেকে গত কয়েক বছর যাবৎ দেখছে। ইশিকাদের বাসাতে আসার পর মেয়েটার বয়স ছিল মাত্র 15, এখন হয়তো 18 বা 19 হবে। 3-4 বছর যাবৎ ঈশান ওদের পাশের একটা বাসাতেই আছে। ভদ্র শান্তশিষ্ট ছেলে হিসেবে ঈশানকে সবাই এই এলাকাতে এক নামেই চেনে।
ঈশান সব দিকেই বিবেচনা করেই ইশিকাকে কথাগুলো বলার মতো সাহস করে উঠতে পারেনি। কিন্তু এই না বলাটাই যে ওর জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা ছেলেটা ভাবতেও পারেনি। ইশিকা পাত্রপক্ষের সামনে বসে আছে, যা দেখেই বুকের ভেতর থেকে একটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণাটা বাড়িয়ে আসতে চাইল। কিছু বলার সাহস নেই ঈশানের, হাত পা কাঁপছে, শরীরটা ঘেমে নিয়ে একাকার হওয়া অবস্থা। ঈশানকে দেখেই ইশিকার আব্বু একটু হাসার চেষ্টা করলে ছেলেটা স্বাভাবিক থাকার চেষ্টা করলো আর বলতে লাগলো, তুমি এসেছো? আমি তোমাকে ফোন করতে বলতাম তোমার আন্টিকে। একা মানুষ, বুঝোই তো। এই মুহূর্তে তোমাকে আমাদেরকে প্রয়োজন ছিল। বসো ঈশান, কথা বলি। বাড়িওয়ালার কথাতে ঈশানের হুঁশ ফিরল। আব্বু যখন এমন কথা বলল ঠিক তখনই ইশিকার চোখ তুলে তাকালো আর তাকিয়ে দেখলো ছেলেটার চোখ মুখটা কেমন কালো হয়ে আছে, চোখ জোড়া লাল টুকটুকে বর্ণ ধারণ করেছে। ইশিকা বুঝতে পারল ঈশানের চোখের ভাষা। মানুষটাকে দেখার সাথে সাথেই বুকের ভিতরে কেমন যেন ধক করে উঠল। প্রচণ্ড পরিমাণে ভয় কাজ করতে লাগলো মনের মধ্যে। তাহলে কি লোকটা ওকে ভুল বুঝলো? কথাগুলো ভেবে এসেই ইশিকা অসহায় চোখে ঈশানের দিকে তাকিয়ে রইল। মেয়েটার এই অসহায় চোখের দিকে তাকিয়ে ঈশান তাচ্ছিল্য করে হেসে বলতে লাগলো, আঙ্কেল, আমি ছোট মানুষ, বিয়ের বিষয়ে এত কিছু বুঝি না, তাই আমার এখানে না থাকাটাই ভালো। আমি অফিস থেকে এখন ছুটি নিয়ে এসেছি। আসলে আমার শরীরটা খারাপ লাগছে, তাই ভাবছি একটু রেস্ট নিব। আপনার কিছু মনে করবেন না, আপনি ওনাদের সাথে কথা বলে রাখুন। যদি কোনো খোঁজখবর নিতে হয় আমি নিয়ে দেব। ইশিকার আব্বু আম্মু অনেক কথাই বলল ঈশানকে থাকার জন্য, অনেকবার জোরাজুরিও করলো। যদিও সামনে মেহমান বসা, তাই তেমন করে কিছু বলতে পারলো না। তারপর পাত্রপক্ষের ভেতর থেকে কেউ একজন প্রশ্নটা করেই বসলো, এই ছেলেটাকে বলুন তো, আপনাদের কোনো আত্মীয় নাকি? না, আত্মীয় না, তবে এখন আত্মীয়র মতোই। ও অনেক ভালো একজন ছেলে। এইখানে আছে প্রায় 3 বছর হলো। আমার পাশের ফ্ল্যাটটাতে থাকে। আর অসম্ভব রকমের ভদ্র একজন ছেলে। এলাকায় এক নামে সবাই চেনে, তাই আমি ওকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। ভদ্রলোকদের হয়তো বিষয়টা খুব বেশি একটা ভালো লাগলো না। ঈশান সেটা বুঝতে পারলো, তাই খানিকটা জোর করেই আবার ইশিকার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আমাকে একটু চাবিটা দেন, আমি বাসা থেকে ঘুরে আসছি। ভদ্র মহিলাও লোকগুলোর কথা বুঝতে পারলো, তাই তাড়াহুড়ো করে গিয়ে চাবিটা এনে ঈশানের হাতে দিতেই ছেলেটা সেখান থেকে বেরিয়ে গেল। আর চলে যাওয়ার আগে একবার ইশিকার দিকে তাকালো। বুকের ভিতরটা ভেঙে চুরে যাচ্ছে, জ্বলে পড়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে এত কষ্টটা কেন হচ্ছে আজকে? তাহলে কি পিচ্চিটাকে না বলতে পারার কারণটাই এই যন্ত্রণার কারণ? পিচ্চি বলতে কেন মেয়েটাকে বারবার পিচ্চি উল্লেখ করা হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন। দুজনের মাঝে বয়সের ডিফারেন্সটা 7 থেকে 8 বছরের, সেই জন্যই এমন কথা বলা। ঈশান চলে যাওয়ার সময় একবার মেয়েটার দিকে ফিরতেই দেখলো মেয়েটা অসহায়ভাবে কেমন করে যেন তাকিয়ে আছে। মেয়েটাকে একটা বার যেখানে ঈশান বলার সুযোগ পেল না, সেখানে মেয়েটা এমন একটা কাজ না করলেও পারত। কথাগুলো ভেবে ঈশান চলে গেল। ইচ্ছে তো করছিল এখানেই চিৎকার করে ইশিকাকে বলতে, এত কিছুর বেড়ে তুই আমার ভালোবাসাটা দেখতে পাসনি। রাগ করে তোকে ভালোবাসার চেষ্টা করা, তোকে ভালোবাসি কথাটা বলতে চাওয়াটা হয়তো আমার অন্যায় ছিল, সেজন্য বারবার এড়িয়ে গেলি, তাই না? আজকে অন্য কাউকে বিয়ে করে ফেলবি বলে পাত্রপক্ষের সামনে তোকে বসতে হলো। তুই আমাকে পছন্দ করিস না, অন্য কাউকে তোর আব্বু আম্মুর কথা মতো বিয়ে করবি, সেটা একবার আমাকে বলতে পারতি। আমি তোর পেছনে পড়ে থাকতাম না। আমাকে এমন করে ব্যাঙ্গে ছুড়ে দেবার কি খুব বেশি প্রয়োজন ছিল? নিজের অজান্তেই ভালোবেসে অনেক বড় অন্যায় করে ফেললাম। সে অন্যায়ের শাস্তিটা আমাকে পেতে হলো, তাই না? ঈশান কোনো রকমে বাসা থেকে বেরিয়ে আসলো। কেমন এলোমেলো লাগছে, মনে হচ্ছে মাথার ভেতরটা চক্কর দেবে আর এক্ষুনি পড়ে যাবে। তারপরও বাসাতে কি হয়েছে ঈশান জানে না, কারণ বাসায় এসে কোনো রকমে চোখে মুখে পানি দিয়ে এসে বিছানায় গায়ে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙেছে একদম সন্ধ্যার মুখে। তারপর উঠে ফ্রেশ হলো। বাইরে থেকে কিছু খাবার জন্য যখনই বের হতে নেবে, এর মাঝখানেই মনে হতে লাগলো কেউ একজন বেলকনিতে দাঁড়িয়ে থেকে ওকে দেখছে। ঈশান জানে এই মুহূর্তে কেউ ওখানে থাকতে পারে, হয়তো ইশিকা ওর বিয়ের খবরটা জানাতে চায়। ছেলেটা কথাগুলো ভেবেই তাচ্ছিল্য করে হাসলো।
ঈশান পাগলের মতো একা একাই হেসে তারপরেও কিছু একটা প্রলাপ বকে নিজেই বেরিয়ে গেল। বাসা থেকে বেরোনোর পর মনে হতে লাগলো বেলকুনিতে ঈশিকা দাঁড়ানো। দোতলাতেই ওদের দুজনের ফ্ল্যাটটা, আর তারই পাশাপাশি দুটো বেলকুনি, আর তার মাঝখানে হয়তো কিছুটা অংশ ফাঁকা, তবে খুব বেশি একটা দূরত্ব নয়। দুজনের দুজনকে দেখাটা অনেকটাই সুবিধা হয়। ঈশিকার এরকম কর্মকাণ্ডে কিংবা হঠাৎই আজকে পাত্রপক্ষের সামনে বসে পড়াতে, আর সেটা জানতে পেরেই হয়তো বুকের ভিতরে এত কষ্ট হচ্ছে। এত বড় লোকের মেয়ে তো, তাই জন্য ওর মতো একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেকে কখনোই ভালোবাসতে চায়নি বলেই এড়িয়ে গেল। হাজারটা প্রশ্ন এসে মাথায় ভিড় করছে। এরপর হয়তো ঈশিকার সাথে আর দেখা করতেও ইচ্ছে করবে না, এড়িয়ে যেতে হবে। আর নয়তো ওকে এমন করে ধোঁকা দিল বলেই খুব বেশি কষ্ট হচ্ছে। এই এলাকাতে আসার পর থেকে মেয়েটাকে দেখেছে, ভীষণ ভারী মিষ্টি মেয়েটা, আর সব সময় ছোটাছুটি করতেই থাকে। ঈশান যে কলেজটাতে অনার্স শেষ করেছিল সেখানেই ঈশিকা ভর্তি হয়েছিল। তারপর মাঝে মধ্যেই দুজনের একসাথে যাওয়া, একসাথে আসা, তার উপরে এলাকাতে অনেক সময় অনেকবার করে দুজনের দেখা সাক্ষাৎ, পাশাপাশি বসা, সেই জন্য মেয়েটার সাথে প্রতিনিয়ত দেখা হতো। একবার ওদের ছাদে আসতো, তো আরেকবার ওদের ছাদ থেকে দুজনের সাথে দেখা হতো। অদ্ভুত রকমের দুষ্টু মেয়েটা, সবসময় লাফালাফি করতেই থাকতো। এমনই একদিন ঈশান ছাদের দিকে উঠছিল, ঠিক তখনই কেউ একজন ছাদ থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে ঈশানের সাথে ধাক্কা খেল। পড়ে যেতে গেলে ঈশান ওকে জড়িয়ে ধরে ফেলে, আর হ্যাঁচকা টান দিয়ে কাছে টেনে আনতেই শার্টের গলাটা শক্ত করে খামচে ধরে। একদম বুকের সাথে মিশে যায় পিচ্ছিটা, জোরে জোরে নিঃশ্বাস নিতে আরম্ভ করে। এই মুহূর্তে ঈশিকার একদম দেওয়ালের সাথে লেপ্টে আছে। ঈশান ওর ওই মায়াবী পিচ্ছিটার দিকে তাকিয়ে আছে। ইচ্ছা তো করছে চুমু খেয়ে দিতে, কারণ মেয়েটার এত চেহারাটা যে বড্ড বেশি আদুরে লাগছে। কিছুক্ষণ যাবৎ তাকিয়ে থেকে একটা সময় যখন মেয়েটা বুঝতে পারলো বুকের সাথে লেপ্টে আছে, ঈশিকা তখনই ঈশানকে ছেড়ে দেয়। তবে ইচ্ছে তো করছিল পিচ্ছি মেয়েটাকে একদম বুকের সাথে জড়িয়ে রাখতে, কিন্তু কখনো বলার সাহস হয়নি। ঈশিকা যে বুঝতে পারে ঈশান সেটা খুব ভালো করেই জানে। ঈশিকাকে দেখতে আসার গত এক সপ্তাহ আগেই দুজনে রিক্সা করে বাসার দিকে ফিরছিল, ঠিক তখনই ঈশান ওর হাতের উপরে হাত রেখেছিল। রিক্সার মাঝে এরকম একটা কর্মকাণ্ডের জন্যই অবাক হয়ে বলেছিল, আচ্ছা ঈশিকা, তুই কি কোনো কিছুই বুঝতে পারিস না? আমাকে এতবার বোঝানোর চেষ্টা করে তোকে কিছু বোঝাতে পারছি না, নাকি তোকে বলতে গেলে তুই সেটা বলতে দিতে চাস না, সেজন্য বারবার আমাকে এড়িয়ে যাস? ঈশান খেয়াল করে দেখেছিল ঈশিকার গালগুলো লজ্জায় লাল হয়ে আছে। ঈশান তখন ওর হাত থেকে হাত সরিয়ে দিয়েছিল। ঈশান মুচকি হেসে সেই আগের হাতটা ঈশিকার গালের পাশে রাখতেই মেয়েটা কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিল। ঈশান রিকশার মাঝে আর কিছু বলেনি, ভেবেছিল সামনে একটা দিন ওকে নিয়ে ঘুরতে বেরোবে। মেয়েটার মাঝে মধ্যেই ওর সাথে ঘুরতে যাওয়ার জন্য বায়না করতো, আর ঘুরতে যাওয়ার পর যে করেই হোক ওকে মনের কথাটা জানাবে। কিন্তু আজকে এরকম একটা বাজে পরিস্থিতির মুখে পড়তে হবে ঈশান কখনো কল্পনাও করতে পারেনি। আর রাতে ঈশান বাসায় ফিরল, তবে 12টার পর। আর বাসায় ফিরেছে এলোমেলো অগোছালো অবস্থাতে। কিছু ভালো লাগছে না, কি করবে, কি করা দরকার কিছুই বুঝতে পারছে না। বারবার মনে হচ্ছে যে এখান থেকে পালিয়ে গিয়ে হয়তো সবটা থেকে দূরত্ব বজায় রাখলে বেঁচে যাবে। আবার নয়তো এই মেয়েটাকে কখনো ভোলা সম্ভব হবে না। আচ্ছা, ভালোবাসাটা কি চাইলেই ভুলে যাওয়া সম্ভব? কিন্তু কোনো কিছুই ঠিক হবে না। আবার পরক্ষণেই ভাবছে, দূর, আমাকে কেন ভালোবাসতে যাবে? আমি কোথাকার কোন সাধারণ ঘরের ছেলে, আর ও এত বড় লোকের মেয়ে, বাড়িওয়ালার মেয়ে বলে কথা। আমার মতো একটা ছন্নছাড়া মানুষকে কেনই বা ভালোবাসবে? জানি না কি জন্য ওকে ভালোবেসেছিলাম, তবে আমি বুঝতে পারার পরে ওকে বোঝানোর আগেই সব এলোমেলো হয়ে গেল। এজন্য মানুষ হয়তো বলে যে কোনো মেয়েকে ভালোবাসতে হয় না। আজকে সেটাই প্রমাণ পেলাম। সেদিন রাতে ঈশানের ঘুম হয়নি, কারণ ঘুম যেন চোখ থেকে উঠে গেছে। বারবার মনে হচ্ছে যে এত কষ্টটা হয়তো আগে কখনো হয়নি। ঈশানের আর জানতে ইচ্ছে করলো না ঈশিকার বিয়েটা ঠিক হয়েছে কিনা, কিংবা পাত্রপক্ষ ওকে পছন্দ করেছে কিনা। আর পছন্দ করবে না? ওর মতো এত মিষ্টি আর কিউট একটা মেয়ে, তার উপর
এলাকাতে এত সুন্দরী মেয়ে খুঁজে পাওয়া যাবে না। সবাই ওর দিকে নজর দেয়। কত ছেলেকে যে ঈশান হুমকি দিয়েছে এই শিকার পিছন থেকে সরে গেছে, মেয়েটা সেটাই জানে না। এত ভালোবাসা, এত আবেগ, ইমোশনের অনুভূতির মূল্যটা ঈশিকা দিল না। মেয়েটা একটা বার ওর সাথে কথা পর্যন্ত বলতে আসলো না। তার মানে ও সবটা এড়িয়ে দিতে চাইছে। কথাগুলো ভেবে ঈশান উঠে বসলো। বউ রাতের দিকে প্রচণ্ড পরিমাণ ঝড় আসলো, যে ঝড়ের কারণে ঈশান এলোমেলো হলো। তবে সেন্স আছে, নিজেই নিজের মাথায় পানি দিল। কিছুক্ষণ যাবৎ ভাবতে লাগলো, এখানে এই অসুস্থ শরীর নিয়ে থাকাটা ঠিক হবে না। একা এখানে থেকেই বা কী করবে? একই মনের এই বিহাল দশা, তার উপর আবার মানসিক অবস্থার এরকম অবনতি, সব মিলে যেন একটা কষ্টের মধ্যে আছে। বিষয়টা কাউকে বলতেও পারবে না, আবার সহ্যও করতে পারবে না। কথাগুলো ভাবলো, কোনো রকম ব্যাগটা গোছালো। তারপর ফজরের আজান পড়তে বাসার গেট দিয়ে বেরিয়েছিল। এমন সময় দারোয়ান এসে ঈশানকে দেখে বলতে লাগলো, ভাইজান, কোনো সমস্যা হয়েছে কি? আপনি এই সকালবেলা কোথায় বাইরে যাইতেছেন? ঈশানের বাসার চাবিটা দারোয়ানের হাতে দিয়ে বলতে আরম্ভ করলো, আসলে শরীরটা খুব খারাপ করছে চাচা। এই মুহূর্তে এখানে থাকাটা ভালো মনে করছে না। আপনি এক কাজ করুন, চাবিটা রাখুন। আমি যদি আর না আসতে পারি তাহলে অবশ্যই আপনাদের বাকি টাকাটা স্যারকে পাঠিয়ে দেব, কেমন? দারোয়ান লোকটা অবাক চোখে তাকিয়ে রইল। কিছু বোঝার আগেই ঈশান সেখান থেকে হেঁটে বেরিয়ে আসলো। কোনো কিছুতেই আর মনোযোগ দিতে পারছে না, আর কোনো কিছুই ভালো লাগছে না। কোনো রকমে হেলে দুলে হাঁটতে হাঁটতে একটা বাস স্ট্যান্ডে চলে আসলো। কাছেই যে বাস স্ট্যান্ডটা ছিল সেখানে এসে তারপর একটা রিক্সা করে বাস স্ট্যান্ড পর্যন্ত এসে ঈশানের গ্রাম পর্যন্ত যে বাসটা যায় সেই বাসটার একটা টিকিট কাটলো। উঠে বসে রইল। কখন বাসটা ছেড়েছে, কখন বাসে করে গ্রামের দিকে চলে এসেছে সেটা জানেই না। তবে 2 ঘন্টা পর যখন বাসটা থামলো, কন্ডাক্টরের ডাকে তাড়াহুড়ো করে উঠে বসলো। বুঝতে পারলো যে গ্রামে চলে এসেছে। ঈশান উঠে ব্যাগটা নিয়ে বাস থেকে নেমে গেল। শরীরটা এখনো অসম্ভব রকমের খারাপ লাগছে। জানে না বাসা অবধি যেতে পারবে কিনা। বাস থেকে নামতেই এক চেনা পরিচিত রিক্সাওয়ালা ওকে দেখে এগিয়ে আসে। ঈশান উঠে বসে ভদ্রলোক কথা বলছিল। ঈশান চুপচাপ চাদর গায়ে জড়িয়ে বসেছিল। ওকে এমন চুপচাপ করে থাকতে দেখে ভদ্রলোক বলতে লাগলেন, ঈশান বাবা, তোমার কি হইছে কত? দেখতাছি সেই তখন থেকে চুপ করে আসো, তারপর আবার কোনো কথা বলতাছো না। তোমারে দেখা কিন্তু আমার খুব বেশি সুবিধা লাগতাছে না। না চাচা, তেমন কিছু না। আসলে শরীরটা একটু খারাপ করছে, জ্বর আসছে। এখানে থাকলে তো কেউ দেখতে পারবে না, তাই চলে এসেছি। আল্লাহ, এই জ্বর শরীর নিয়ে বাইরাইছো কেন বাপ? পথে যদি কিছু হইতো তাহলে কেউ দেখতে পাইতো না। একা ওই বাসাতে থাকলেও তো কেউ দেখবে না, সেজন্য চলে আসলাম। অনেকদিন যাবৎ আব্বু আম্মু বোনকে দেখি না, সেজন্য খারাপ লাগছিল, তাই চলে আসলাম। কয়েকটা দিন থেকে একটু সুস্থ হলে না হয় চলে যাব। আধা ঘন্টা পরে রিক্সাটা একটা বাসার সামনে আসলো। আসলে গ্রামের অনেকেই ঈশানের বাবাকে চেনে। এই গ্রামে বেশ খানিকটা নামডাক আছে কিনা, অতটাও গরিব নয় যতটা আপনারা ভাবছেন। গ্রামে বড়লোকের বেশ ভালো পরিমাণেই জমির মালিক, আর গ্রামে ওদের একটা মুদিখানাও আছে। সব মিলিয়ে আব্বুকে সবাই এক নামেই চেনে। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আব্বু অনেক সহজ স্বভাবের মানুষ। ঈশান বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়াটা দিলেই লোকটা চলে গেল। ঈশান কোনো রকমে বাসার ভেতরে ঢুকে তারপর দরজায় টোকা দিবে, তার আগেই খেয়াল করলো গ্রামের রান্নাঘরটা যেমন হয় সেই রকমই একটা রান্নাঘর থেকে ওর বোন তাড়াহুড়ো করে বেরিয়ে আসছে। ঈশানকে দেখেই এসে সামনে দাঁড়াতেই তখন ঈশান ব্যাগটা বোনের হাতে দিল। কোনো রকমে ভেতরে ঢুকে যেতেই বোনটা আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, আম্মু দেখো ভাইয়া এসেছে, এক্ষুনি আসো, দেখো ভাইয়া এসেছে। কথা না বলে রুমে চলে গেল। আম্মু রান্নাঘর থেকে বেরিয়ে আসে, তারপর সেদিকে তাকিয়ে রইল। বারবার জিজ্ঞেস করতে লাগলো সত্যি এসেছে কিনা। তখন দুজনের ভেতরেই আসে আর দেখে ঈশান রুমে এসে বেডে গা এলিয়ে দিয়েছে। এই সকাল সকালেই আবার শরীরে চাদর জড়িয়ে নিয়েছে। হয়তো 10টা-11টার মতো বাজে। আম্মু আর বোন হয়তো কোনো কিছু রান্না করছিল। এবার আম্মু ঈশানকে দেখেই আর কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা একটু হাসার চেষ্টা করলো।
আর আম্মু বেশ খানিকটা অবাক চোখেই তাকিয়ে থাকে। তারপর ছেলের পাশে বসে মুখের পাশে হাত রাখতে যেটা বুঝতে পারলো সেটা বোঝার পর ঈশান চোখ জোড়া বন্ধ করে নিয়েছে। আম্মু আর বোন হা হুতাশ করতে লাগলো শরীর এত খারাপ বলে। আম্মু এমন আহাজারি করতে করতে ওর কপালে পানি দিতে লাগলো। ততক্ষণ ঈশান সেন্সলেস হয়ে গেছে। অন্যদিকে সকাল সকালে ঈশান বেরিয়ে গেছে দেখে অনেকেই ওর খোঁজ খবর করলো। এলাকার অনেকেই সাথেই চেনা জানা, দেখাশোনা, এক নামেই চেনে ছেলেটাকে সবাই। তাই তো যারা সকালবেলা হাঁটতে বেরোয় কিংবা ওকে চেনে তারা অনেকেই এসে ওর কথা জিজ্ঞেস করলো। আজকে ছেলেটা বাইরে বের হয়নি বলেই হয়তো সবাই দেখা করতে আসছে। তারপর সর্বশেষ যিনি আসলেন তিনি আর কেউ না, বাড়িওয়ালার মেয়ে ইশিকা। কারণ সকাল থেকে নিয়ে দুপুর পেরিয়ে গেলেও এমনকি সন্ধ্যা হলেও মেয়েটা ঈশানকে দেখতে পায়নি। এর মাঝে ছেলেটা বাসা থেকেও বেরোয়নি, আর বাসায় ঢুকেনি এমন কিছু দেখেই হয়তো কেমন সন্দেহ লেগেছে। তারপর তাড়াহুড়ো করে সেই দিকে আসতেই বুঝতে পারলো যে বাসার সদর দরজায় তালা দেওয়া। কারণ ঈশান যে ফ্ল্যাটটাতে থাকে সেই ফ্ল্যাটের ছেলেটা একাই থাকে। আশ্চর্যজনক বিষয় হলো অফিস টাইম পেরিয়ে গেলেও ছেলেটা আসছে না। তাই ভাবলো যে হয়তো কোনো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। কালকে থেকেই কেন জানি একটা অজানা রকমের ভয় আর খারাপ লাগা কাজ করছে। না জানি ঈশান ভাইয়া ওকে ভুল বুঝলো কিনা। কথাগুলো ভেবেই এবার নিচে আসলো। তারপরে এসে দেখলো দারোয়ান চেয়ারে হেলান দিয়ে বসে আছে আর ঝিমোচ্ছে। এর মাঝে ইশিকা ওনাকে বলতে লাগলো, আচ্ছা, চাচা আর দ্বিতীয় তলার ওই ভাড়াটিয়া কোথায় বলেন তো? ওনাকে যে দেখতে পাচ্ছি না, উনি আবার কোথাও গেল নাকি? দারোয়ান ওর দিকে একবার তাকিয়ে থেকে বলতে লাগলো, হবে হয়তো, তাই চলে আসবে। ম্যাডাম, আপনি সন্ধ্যা মুখে এখানে থাকবেন না। এই সন্ধ্যাতে মেয়েদের বাইরে থাকা ঠিক না। ইশিকা এক প্রকার হতাশা নিয়েই সেখানেই ফিরে গেল আর রুমে গিয়ে পায়চারি করতে লাগলো। বারবার করে ভাবতে লাগলো, সকাল থেকে মানুষটাকে দেখছি না, কোথায় গেল? ভুল বুঝছেন নিশ্চয়ই আমাকে। কি করব আমি এখন? আর ওনাকে যে খুঁজেও পাচ্ছি না, কিছু বলার জন্য সুযোগও পাচ্ছি না। আমি কি জানতাম নাকি যে আব্বু আম্মু এরকম কোনো কাজ করবে? আমি বারবার বলেছিলাম যে আমি ওদের সামনে বসবো না, কিন্তু আব্বু আমার কথা শুনলই না। কি করব এখন? ইশিকা কেন যে এত অস্থির হচ্ছে আর কেন বা একা একাই এত সব কথা বলছে সেটা নিজেও জানে না। তবে এই মুহূর্তে অসম্ভব রকমের একটা ভয় আর খারাপ লাগা কাজ করছে। দিনটা কোনো রকমে কাটলো ইশিকার। তারপর যখন পরের দিন সকাল হলো, এইদিকে অনেকক্ষণ যাবৎ বেলা বেলকুনিতে দাঁড়িয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, বেলকুনির দরজাটা খোলা থাকলেও কেন জানি ছেলেটা আসছিল না। তারপর বাইরে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, তাতেও কোনো কাজ হলো না। কারণ ভেবেছিল ঈশান অফিসে যাওয়ার সময় ওর সাথে দেখা হবে, তখন কথা বলবে, কিন্তু তাও হলো না। ছেলেটাকে যে আর পাওয়া গেল না। সেই দিন দুপুর গড়িয়ে যখন বিকেল হলো, সবাই অফিস থেকে ফিরে গেলেও ঈশান আসছিল না। ঠিক তখনই ইশিকার কেমন যেন সন্দেহ হতে লাগলো। বারবার করে মনে হতে লাগলো, লোকটা গেল কোথায়? গেল তো গেল, ওনাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না কেন? ইশিকা একবার হন্তদন্ত হয়ে নিজের ফ্ল্যাটে যাচ্ছিল, আরেকবার ঈশানের ফ্ল্যাটে ফিরে আসছিল। কিছু বলতেও পারছিল না দারোয়ানকে, আবার কিছু জিজ্ঞেস করতেও পারছিল না। যদি লোকটা এসব ওর আপুর কাছে বলে দেয়, লোকটা একটু অন্যরকম, তাই বলে দিতেও পারে। কথাগুলো ভেবেই ইশিকা এসে দাঁড়িয়েছিল, তবে বলার সাহসও ছিল না। ভদ্রলোক কিছু একটা আঁচ করতে পারল। মেয়েটার এরকম হাবভাব দেখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়েছিল, তারপর বলেছিল, মামনি, তুমি কিছু কইবা? তোমারে দেখে মনে হইতেছে তুমি কিছু কইতে চাইতেছো। আসলে চাচা, বলছিলাম যে এইখানে যে ছেলেটা থাকে আসলে ওই দ্বিতীয় তলার, ওনাকে আব্বুর একটু দরকার, সেজন্য বারবার করে ওনাকে আসতে ডেকে আনতে বলেছে। আসলে জানেনই তো মানুষের সবার কত বিশ্বস্ত, সেই জন্যই আর কি আব্বু ওনাকে বলেছিল। কিন্তু কালকে থেকে আপনাকে দেখছি না, উনি কোথায় গেল কি না সেটা ভাবছি। কি হয়েছে বলুন তো চাচা? আপনি জানেন উনি কোথায় গেছে, কি করছে? ও, ঈশান বাবার কথা বলছো? উনি তো কালকেই চলে গেছে, আর আসবো না কইয়া গেছে। লোকটার এমন কথা শুনে ইশিকা আকাশ থেকে পড়ল। ঈশান চলে গেছে মানে? আর কোথায় চলে গেছে? আর আসবে না? এরকম কথা শোনার সাথেই বুকের ভেতরে ধক করে উঠল। ইশিকার মুহূর্তের মধ্যে বুকের ভেতরে অজানা একটা আশঙ্কা এসে ভর করল।
বারবার করে মনে হতে লাগলো মানুষটা কোথায় গেল। কোথাও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। আশেপাশে অনেক জায়গা খুঁজলো, এই তো কাল অব্দি তো ছিল, তাহলে আজকে কোথায় গেল? কাঁপা কাঁপা কণ্ঠে মেয়েটা প্রশ্ন করেই ফেললো। চলে গেছে মানে? কোথায় গেছে? আর আসবে না কেন? কি হয়েছে সত্যি করে বলুন না চাচা। আরে উনি না কাল সকাল সকালই বাড়ি হইয়া গেছে, বলল শরীর খুব খারাপ লাগতেছে আর আসবেন কি না ঠিক নাই, যদি আসতে না পারেন তাহলে নাকি বাসার ভাড়াটা পাঠাইয়া দিব, আর দেখেন চাবিটাও দিয়া গেছে। ইশিকা ঈশানের ফ্ল্যাটে চাবিটাও দেখলো, বুঝতে পারলো ছেলেটা সত্যিই চলে গেছে। ইশিকা আর সেখানে থাকতে পারল না, তাড়াহুড়ো করে রুমের দিকে চলে গেল। বাসায় এসে রুমের দরজা আটকে দিয়ে বেড়ে শুয়ে পড়ে, তারপর নীরবে চোখের জল ফেলতে থাকে। বারবার করে মনে হতে লাগে সেই দিন যে ছেলেটা ওকে বলতে চেয়েছিল, তাহলে ও এত লজ্জা কেন পেল? কেন লোকটার কথা শুনতে চায়নি? ঈশানের কথা যদি শুনতে চাইতো তাহলে নিশ্চয়ই আজকে ছেলেটা আর ওর মাঝে দূরত্বের সৃষ্টি হতো না, আর ওকেও এমন করে এই মুহূর্তে অন্তত কষ্ট পেতে হতো না। ইশিকা আজকে এইটুকু তো বুঝতে পারছে যে ঈশান ওকে ভালোবাসতো। ওর পাত্রপক্ষের সামনে বসাটা মেনে নিতে পারেনি। ছেলেটা হয়তো কষ্ট পেয়েছে, তাই রাগে দুঃখে অভিমানে আর ওকে না বলতে পারার কষ্টটা নিয়ে শহরটা ছেড়েছে। ইশিকা কাউকে কিছু বলতে পারলো না, আর এটা সহ্য করতেও পারলো না। রাতে আম্মু খাওয়া দাওয়ার জন্য অনেকক্ষণ ডাকলেও ইশিকা একবারের জন্য রুম থেকে বের হয়নি, খাবে না বলে এড়িয়ে গেল। তারপর একটা সময় নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো, আসলে তুই সত্যি অনেক বোকা রে ইশিকা। সবাই বলে তুই খুব চঞ্চল, তবে মনের কথা তুই কিছুতেই বুঝতে পারিস না। যে মানুষটা গত 3 বছর যাবৎ তোকে ভালোবেসে আসছে, যে তোকে এতবার করে বলার বোঝানোর চেষ্টা করলো, তাকে তুই বুঝতে পারলি না, আর বুঝতেও চাইলি না। একটা বার বলার কোনো সুযোগও দিলি না। তুই আসলেই অনেক বোকা, না হলে এই মানুষটাকে তুই হারাতি না। আপনি কেন চলে গেলেন আমাকে রেখে ঈশান ভাইয়া? আমাকে একটা সুযোগ দিতেন বলার, আমার সুযোগটা না দিয়ে নিজের মতো করে সবটা ভেবে চলে গেলেন। আমি এখন কাকে বলবো সত্যটা? সারা রাত ইশিকা আর ঘুমাতে পারেনি। পরদিন সকালের দিকে কোনো রকমে চোখ জোড়া লেগে আসছিল, কিন্তু খুব বাজে একটা স্বপ্ন দেখে তাড়াহুড়ো করে তারপরই উঠে বসলো। ইশিকার চিৎকারে আম্মু রুমে আসতে নিয়েই ইশিকা বলতে লাগলো, আম্মু, আমি এই বিয়েটা করব না। আমার ওই ছেলেকে পছন্দ না। আব্বুকে বলে দাও আমি বিয়েটা করতে চাই না। মেয়েটার হঠাৎ এমন মন গড়া কথাতে ইশিকার আম্মু ভড়কে গেল। তাড়াহুড়ো করে জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে, কি জন্য এরকম কথা বলছে মেয়ে। ইশিকা অন্য কোনো কথা না বলে বারবার একই কথা বলছিল, বিয়েটা করবে না। ওর আম্মু অনেকবার করার চেষ্টা করলে একটা সময় মেয়েটা ওর আম্মুর কোলের মধ্যে আবার ঘুমিয়ে পড়ে। দুপুরের দিকে যখন ঘুম ভাঙে, মেয়েটা এলোমেলো অগোছালো অবস্থাতে ছিল। ওর আম্মু এসে অনেকবার জিজ্ঞেস করলো কি হয়েছে, কিন্তু কিছুই বলল না। ঈশানের নাম্বারে অনেকবার ইশিকা ট্রাই করতে লাগলো, কিন্তু ফোনটা বেজে বেজে কেটে যাচ্ছিল। তারপর যখন একটা বাদে আবার কল করলো, নাম্বারটা বন্ধ দেখতে পেল। তার মানে ছেলেটা ইচ্ছে করেই ওকে ইগনোর করছে। সেদিন ওই ছেলেগুলোর আর মানুষগুলোর সামনে বসেছিল বলেই রাগ করেছে। রাগ করাটাই স্বাভাবিক, এমন করে একটা মানুষকে কষ্ট দিয়েছে ইশিকা। কতগুলো ভাবলেই বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। কেন যে এত লজ্জা পেল, যার কারণে মানুষটার ভালোবাসাটা ও দেখতে পেল না। ইশিকার কিছুই ভালো লাগছে না, বুকের ভেতরটা একদম যন্ত্রণায় শেষ হয়ে যাচ্ছে। কিছুতেই আর ঠিক থাকতে পারছে না। মনে হচ্ছে যে এই যন্ত্রণা কি আদৌ কখনো শেষ হবে কিনা। ঈশান ফিরল তবে 7 দিন পরে, আর যখন ফিরেছে তখন ইশিকা একদম এলোমেলো অগোছালো ছিল, কারণ এই 7 দিনে ওর পাগল হবার জোগাড় হয়ে গেছে। বুঝতেও পারেনি কেন এরকম পড়ছে, আবার কেনই বা এত কষ্ট পাচ্ছে। তবে এইটুকু তো বুঝতে পেরেছে যে ও মানুষটাকে খুব বেশি মিস করছিল, আর খুব বেশি ভুল হয়ে গেছে। মানুষটার কথাগুলো সেদিন না শুনে অনেক বাজেভাবেই এখনকে পস্তাতে হচ্ছে। ঈশানের সেই দিনের কথাগুলো যদিও শুনতো তাহলে আজ এমনটা হতো না। শেষ যেদিন লোকটার কথার সুযোগ খুঁজছিল তখন ইশিকা লজ্জা পেয়ে চলে গেছিল, ওকে বলতেই দেয়নি। তাহলে হয়তোবা মানুষটা ওর কাছে থাকতো। ঈশান বেশ স্বাভাবিকভাবেই বাসায় আসলো, দারোয়ানকে দেখে হাসলো। বেশ সহজ স্বাভাবিকভাবেই লোকটার সাথে কথা বলে তারপর চাবিটা নিয়ে যখনই ভিতরে যাচ্ছিল তখন দারোয়ান বলতে লাগলো, একটা ঘটনা তো ঘটে গেছে ভাইজান,
আপনারে আর কখনো দেখতে পাবো কি না, আপনার সাথে দেখা হইব কি না সেটা নিয়ে ভাবতেছিলাম, কিন্তু আপনার জন্য একজন বারবার আসতেছিল। বুঝতে পারলাম না চাচা, কার কথা বলছো তুমি? আর কি এমন ঘটেছে যেটা তুমি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে আমাদের আপনমনি বারবার কইরা আপনার জন্য আইতেছিল, জিজ্ঞেস করতেছিল যে আপনি আসেন কি না, কিংবা আপনি কবে আসবেন। তো তুমি কি বলেছিলে? আর কি কইতাম, আপনি যেটা কইয়া গেছিলেন ওইটাই তো কইলাম। আর উনি তারপর থেকেই কেমন যেন হন্তদন্ত হইতে চইলা গেল। প্রত্যেক দিন আইসা জিজ্ঞাসা করে আপনি আসবেন কি না। তখন আপনার চাবিটা একদিন দিয়া দিছিলাম, বলছিলাম আর হয়তো আসবেন না। তারপর উনি নিজে থেকে চাবিটা নিয়ে আপনার রুমের দিকে চইলা যায়। রুমে গিয়াছিল কি না কে জানে, তবে 2 দিন আগে এই ঘটনাটা ঘটছিল। আর তারপরেই আর আসা বন্ধ করিয়া দিছে। মাঝে মধ্যে দেখি এদিক ওদিক আসে, জিজ্ঞাসা করে কেন যে আপনি এইরকম করতেছে কিছুই বুঝতে পারতেছি না। এর মাঝে শুনলাম উনার নাকি পাত্রপক্ষ দেখতে আইছিল, আর বিয়েও নাকি ঠিক হইয়া গেছে। বিয়ের কথাটা শোনার সাথে সাথে ঈশানের মুখটা মলিন হয়ে গেল। ছেলেটা তাচ্ছিল্য করে হেসেই বলল, চাচা, বড়লোকের মেয়ে আজ বাদে কাল বিয়ে হতোই, আর বলার সম্বন্ধ পেয়েছে হয়তো, তাই বিয়েটা ঠিক করে ফেললো। এ তো অবাক হবার কিছু নেই। আমিও হেইডেই কইছিলাম, ছেলে নাকি অনেক বড় লোক আর অনেক টাকার মালিক, এই জন্যই হয়তো স্যার বিয়েটা ঠিক কইরা ফেলাইছে। হবে হয়তো। আসছি চাচা, আমি একটু রেস্ট নেব, অনেক দূর থেকে এসেছি কি না। ঈশান রুমে আসলো, ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিল। রুমে কিছু নেই খাবার মতো, একটু খিদেও পেয়েছে। বাসার বাইরে যাওয়ার জন্য যখনই পা বাড়াবে, ঠিক তখনই মনে হলো কেউ একজন বেলকুনিতে দাঁড়িয়ে আছে। একবার আর চোখে উপরের দিকে তাকালো। ওপর থেকে ইশিকা একদম এলোমেলো অগোছালো চাহনিতে তাকিয়ে আছে। সুন্দরী, মায়াবী, সুইট সেই মেয়েটা এখন আর নেই। কেমন যেন অদ্ভুত রকমের এলোমেলো লাগছে। ঈশান চোখ জোড়া ফিরিয়ে নিল। ইশিকা হয়তো আশা করেনি ঈশান ফিরে আসবে। মেয়েটা ওকে ফিরে আসতে দেখে খুব বেশি একটা খুশি হয়নি। ঈশান এসবই ভাবতে ভাবতেই দোকানের দিকে চলে গেল। তারপর ফিরেছে একদম সন্ধ্যা রাতের খাবারটা খেয়ে। কিন্তু তখনও দেখেছে মেয়েটা এখনো বেলকুনিতেই দাঁড়িয়ে আছে। ঈশান সেসবের তোয়াক্কা করলো না। রুমে এসে বেলকুনির লাইটটা অফ করে দিতেই ইশিকা সেদিকে ফিরে দাঁড়িয়ে রইল। এ তো লোকটা সেদিনও ঠিক ছিল, ফিরল তবে এলোমেলো, আর ওর থেকে দূরত্ব বজায় রেখেই চলছে। ইশিকার কেন জানি মনে হচ্ছে আজকের পর আর মানুষটা ওর সাথে কথা বলবে না, সবসময় হয়তো ওকে এড়িয়েই যেতে চলবে। কেন যে এরকম হবে আর কেন হচ্ছে সেটা ইশিকা ভাবতে লাগলো। তবে বারবার করে মনে হচ্ছে ওর ভাবনাটাই সত্যি হবে। ইশিকার ভাবনাটা আসলেই সত্যি হলো। পরদিন ঈশান অফিসে তো গেল না, তবে ওর কাছের বন্ধুর সাথে দেখা করতে গেলে তখন ইশিকার সাথে বাসার বাইরে দেখা হয়। ইশিকা কিছু বলতে চাইছিল, কিন্তু সুযোগ হচ্ছিল না, আর ঈশানও ওকে সেই সুযোগটা দেয়নি। ঈশান গম্ভীর মুখে সেখান থেকে বেরিয়ে গেল। যাবার সময় একবার আর চোখে ইশিকার দিকে তাকিয়েছিল। তারপর যখন আবার ছেলেটা বাসায় ফিরেছে, তখন ইশিকা ওর জন্য অপেক্ষা করছিল। তারপর ওকে কিছু বলতে গেলে আবারও লোকটা ওকে এড়িয়ে যায়, আর মেয়েটা তখন সেখানে কান্না করতে করতে রুমে চলে আসে। পরদিন থেকে অফিসে যাওয়া শুরু করলো ঈশান, তবে অফিসে গিয়ে খুব বেশি সুবিধা করতে পারছে না। ছেলেটার কোনো কাজে মনোযোগ দেওয়ার মতো পরিস্থিতিই নেই। এলোমেলো, অগোছালো লাগছে নিজের কাছে নিজেকে। না কিছু করতে পারছে, আর না কিছু মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছে। সেই দিন সন্ধ্যার মুখে যখন বাসায় আসলো, খেয়াল করলো আজও ইশিকা সেখানেই দাঁড়িয়ে আছে। ঈশান এড়িয়ে যেতে গেলে ইশিকা হঠাৎ করে এই প্রশ্নটা করেই ফেললো। ঈশান ভাইয়া, আপনি আমার সাথে কথা কেন বলছেন না? বারবার করে এড়িয়ে কেন যাচ্ছেন? আমি না বুঝতে পারছি না আপনি আমার সাথে এমন কেন করছেন। ঈশান একবার তাকিয়ে থেকে তাচ্ছিল্য করে হাসলো, আর তারপর যেটা বললো সেটার জন্য ইশিকা প্রস্তুত ছিল না, কারণ ছেলেটার কথাগুলো এমন ছিল। সবসময় সব কিছুর জন্য অপেক্ষা করতে হয় না, যেমন তুমি করনি, আর ঠিক তেমনি আমিও সবটা এড়িয়ে যেতে চাইছি। ঈশান চলে যেতে গেলে তখনই ইশিকা ওর হাত ধরে ফেলেছিল। ঈশান জানে না মেয়েটা কেন এরকম করলো, তবে ওর এরকম কর্মকাণ্ডে খুবই অবাক আর বিরক্ত হয়েছিল।
আজ বাদে কাল যে মেয়েটার বিয়ে, সেই মেয়েটা ওর হাত ধরেছে। সেটা ভেবে অবাক লাগছিল। কিছুক্ষণ যাবৎ তাকিয়ে থেকে তারপর একটা সময় ঈশান হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, আমি তোমার জন্য নিষিদ্ধ ইশিকা। এখন আর এসব ভেবে কোনো লাভ নেই। আর বাসায় চলে যাও। তোমার বিয়ে ঠিক হয়েছে। বারবার এরকম করে আমার কাছে আসতে গেলে কিংবা আমার সম্পর্কে জানার চেষ্টা করলে মানুষের সব জানতে পেরে আজে বাজে কথা বলবে। তুমি বাসায় চলে যাও। আর কখনো আমাকে খোঁজ করতে এসো না। আমাকে আমার মতো থাকতে দাও। তুমি তোমার মতো থাকো, ভালো থাকবে। ঈশান সেখান থেকে সেই যে গেল, তারপর থেকে গত কয়েকটা দিনেও ইশিকা ওর সাথে কথা বলতে পারেনি। প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করেছিল মেয়েটা। ইশিকার আম্মু বুঝতে পারছিল কিছু তো একটা হয়েছে। ইশিকার আব্বুকে বললে উনি অনেকবার জিজ্ঞেস করলো। ইশিকা তখন কান্নাকাটি করে শুধু বলেছিল বিয়েটা এই মুহূর্তে করতে চাইছে না। আর কেন করতে চাইছে না সে কারণটা আব্বু আবারও জিজ্ঞেস করা সত্ত্বেও সেটা বলতে পারেনি, আর বলার চেষ্টাও করেনি। এখন কি বলবে যে মানুষটাকে ভালোবেসে সে ওকে এতদিন ধরে ভালোবেসেছে, ওকে একটাবার তাকে বলার সুযোগ দেয়নি। একটাবার সেই মানুষটা ওকে ভালোবাসার আগেই ওর পাত্রপক্ষের সামনে বসেছিল। গত এক সপ্তাহ যাবৎ এমন করেই চলছে। ইশিকার পক্ষে এসব মেনে নেওয়া সম্ভব না, তাইও প্রতিনিয়ত ঈশানের সামনেই কান্নাকাটি করতে আসে। ঈশান ততবার ওকে এড়িয়ে যায়। আগে লোকটার রুমের দরজা খোলা থাকতো, এখন রুমের দরজাটা খোলা থাকে না। বাসায় থাকলে দরজাটা বন্ধ করে রাখে, আর অফিসের কাজে সবসময় ব্যস্ততা দেখায়। ফিরে একদম সন্ধ্যার পরে আবার কেমন যেন ক্লান্তও লাগে। সবসময় মনে হয় মনের দিক থেকে অনেকটাই দুর্বল, অনেকটাই ভেঙে পড়েছে। সেজন্যই হয়তো এমন এলোমেলো অগোছালো ভাবেই থাকে। ইশিকা জানে না আদৌ ঈশানের সাথে আর কখনো কথা বলে উঠতে পারবে কিনা, কারণ লোকটা ওকে প্রচণ্ড পরিমাণে ইগনোর করে যাচ্ছে। ওর কষ্ট হয়তো। ইশিকা কেন সেদিন ওই মানুষগুলোর সামনে বসেছিল? অষ্টম দিনের মাথায় সেদিন শুক্রবার পড়ল, যার কারণে ইশিকার একটু সুযোগ হলেই চেটের সাথে কথা বলার। অনেকবার দরজায় ধাক্কা দিতে লাগলো। শেষে ঈশান দরজাটা খুলে দিয়ে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু তাচ্ছিল্য করে হেসেই বলতে লাগলো, কি ব্যাপার? বাড়িওয়ালা আঙ্কেলের মেয়ে যে আমার ফ্ল্যাটে, গরিবের বাড়িতে হাতির পাড়া। ম্যাডামটা কি আমাকে বিয়ের ইনভাইট করতে এসেছে নাকি? কই হাতে কোনো কার্ড দেখছি না যে। ঈশান কথাটা বলতেই ইশিকা অসহায়ভাবে তাকালো। ঈশান তখন আর কিছু একটা ভেবে বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পারল না আজকে, কারণ ইশিকা ততক্ষণে দরজা ঠেলে ভেতরে ঢুকলো আর নিজেই জোরে সোরে দরজা লাগিয়ে দিল। তারপর ঈশানের কাছে এসে শার্টের কলার আঁকড়ে ধরে বলতে লাগলো, ঈশান ভাইয়া, আপনি আমাকে ইগনোর করছেন কেন? কি করেছি আমি? আপনি বুঝতে পারছেন না? আপনার ইগনোরটা আমাকে কষ্ট দিচ্ছে। আপনি কেন একটু কথা বলেন না আমার সাথে? ঈশান জোর করে ইশিকার থেকে কলারটা ছাড়িয়ে নিল। তারপর দরজা খুলতে যাবে তখনই ইশিকা ওর হাতটা ধরে ফেলল। জোর করে এত সুঠাম দেহের একজন লোককে কোনো রকমে নিজের দিকে ফেরালো। তারপর হুটহাট করে যেটা করলো সেটার জন্য ঈশান কোনো মতেই প্রস্তুত ছিল না। ইশিকা ঈশানকে জাপটে জড়িয়ে ধরে। তখন ঈশান জোর করে দূরে সরে গেল আর বলতে লাগলো, কি সমস্যা তোমার? এরকম করছো কেন? এই সন্ধ্যার মুখে এসে এরকম করলে কেউ যদি দেখে ফেলে কিংবা এখানে দিয়ে অনেকে যাবে, যদি কেউ জানতে পারে তাহলে সমস্যা হয়ে যাবে। আজ বাদে কাল তোমার বিয়ে, আর এখন বারবার করে আমার কাছে কেন আসছো? কি সমস্যা তোমার? আমি সেটাই বুঝতে পারছি না। তাহলে আমাকে ইগনোর কেন করছেন? একটু কথা বলতে পারছেন না আমার সাথে? আপনি বুঝতে পারছেন আপনার এই ইগনোর আমাকে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা দিচ্ছে ঈশান ভাইয়া। কিছু যন্ত্রণা এমন করে সৃষ্টি হয় যেটা সেদিন আমার তৈরি হয়েছিল। এখন আমি সবটা ভুলে যাওয়ার চেষ্টা করছি, সেটা তুমিও ভুলে যাও। কি ভুলে যাব? আমাকে আপনি ভালোবাসতেন নাকি সেটা মিথ্যা আশ্বাস দিয়েছিলেন? আমি তো তোমাকে কখনো বলতেই পারিনি, আর বলার সুযোগও দাওনি। আর মিথ্যা আশ্বাস বলতে কখনো বলতে পারলে না আশ্বাস দিতাম। ঈশান কখনো কাউকে মিথ্যা আশ্বাস দিতে জানে না ইশিকা, আর তুমি সেটা সুযোগও দাওনি। তাহলে এত ভালোবাসার পরও কেন আমাকে ইগনোর করে যেতে চাইছেন? একটাবার আমাকে কেন বলতে দিচ্ছেন না যে আমি জানি তো তুমি আমাকে ভালোবাসো না, আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে তুমি বিয়েটা করে নিতে চাইছো, তাই তো? আমি সেটা খুব ভালো করে জানি।
এসব বিষয় নিয়ে তোমাকে প্রেশার নিতে হবে না। আর আমি বুঝে গেছি আমাকে ভালোবাসা তোমার পক্ষে সম্ভব না। সামান্য কথাটা এতবার করে বলার কি আছে? বারবার তুমি আমার কাছে আসবে না। তোমার আমার মাঝে অনেক বেশি দূরত্ব। আমি বুঝতে পেরেছি যে সেই দূরত্বটা বজায় রাখাই ভালো। বাড়িওয়ালার মেয়েকে কখনো ভাড়াটিয়াকে ভালোবাসতে পারবে না। না আমি তোমাকে কখনো নিজের করে পাবো, আর না কখনো তোমাকে বলতে পারবো। এত ভালোবাসেন তাহলে এড়িয়ে কেন যাচ্ছেন? আপনি বুঝতে পারছেন না আপনার এই অবহেলাটা আমি নিতে পারছি না। প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে আমার। একটাবার বোঝার চেষ্টা করুন, আমি এই বিয়েটা করতে চাই না ঈশান ভাইয়া। আমি সত্যি বুঝতে পারছি না যে কি বুঝতে পারো না তুমি? আমি তোমাকে ভালোবাসি নাকি তোমার আব্বু এত বড় লোক একটা ছেলেকে তোমার জন্য নিয়ে আসবে, তাকে ভালোবেসে ফেলবে আর তার সাথে বিয়ে করতে রাজি হয়ে যাবে সেটা? আসলে মেয়েরা ভালো অপশন আর সুযোগ পেলে সেদিকেই যায়। সেটা তোমাকে দেখে আমি বুঝতে পারলাম। এতদিন ঠিকই আমার সাথে ঘুরেছো ফিরেছো, যে দেখলে এত ভালো একটা ছেলে তোমার সামনে এসেছে, তাকে হাতছাড়া করা যাবে না, তখনই তাকে বিয়ে করার জন্য প্রস্তুত হলে। বাহ, তোমাদের চিন্তা ভাবনা অনেক ভালো আর অনেক এগিয়ে গিয়েছো। তুমি আমার মতো একটা গ্রামের ছোট লোক খেয়ার ছেলেকে ভালোবাসতে যাবে, তাই না? ইশিকা এবার ঈশানের বুকে একটা ধাক্কা মারল। ছেলেটা না সরলেও ইশিকা নিজেই সরে গেল। তারপর ওকে হুটহাট করেই জড়িয়ে ধরে ফেলল। মেয়েটা রাগ করলেও এরকম এলোপাথারি অগোছালো কাজকর্ম করতে থাকে, যেটা ঈশান খুব ভালো করেই জানে। ইশিকা ঈশানকে এমন করে জড়িয়ে ধরাতে ছেলেটা পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। একটা সময় ঈশান ওকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলেই ইশিকা ঈশানের শার্টটা শক্ত করে খামচে ধরে বলতে লাগলো, আপনি কেন বুঝতে চাইছেন না আমি আপনাকে ভালোবাসি? আমি মিথ্যে কথা বলছি না, বিশ্বাস করেন। আমি তো চেয়েছিলাম আপনার বার্থডেতে আমি নিজে আপনাকে বিষয়টা বলবো, কিন্তু তার আগে যে আব্বু তার বন্ধুর ছেলেকে আমার সামনে নিয়ে আসবে আমি ভাবতেও পারিনি। আমি বসতে চাইনি, আমি বিয়েতে বারণ করে দিয়েছি। জানেন, ওরা আমার কথা শুনছে না। আমি বলতে পারছি না যে আপনি আমাকে ভালোবাসেন আর আপনাকে আমি বিয়ে করতে চাই, কারণ আপনি নিজে সব কিছু থেকে এড়িয়ে যেতে চাইছেন। তাহলে আমি কি করে আব্বু আম্মুকে বলবো? একটু আমার কথা শুনেন। আমি বলছি তো, আমি সত্যি এরকম কিছু জানতাম না। আমি চাইনি ওদের সামনে বসতে। কত সুন্দর বউ সাজে বসছিলে, তাই না? কত অপরূপ লাগছিল তোমাকে। একই অঙ্গে কত রূপ তোমার ইশিকা। আমি তোমাকে এত ভালোবাসলাম আর তুমি একটা বড় আমার কথা শুনলে না। অন্তত একটা বার তো আমাকে একটা সুযোগ দিতে। আমি বুঝতে পারিনি বড় লোকের মেয়েকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়। ঈশান ভাইয়া, আমি কিন্তু সত্যি কষ্ট পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন না আমার বুকের ভেতর যন্ত্রণা হচ্ছে। একটাবার আমাকে একটু জড়িয়ে ধরেন প্লিজ ঈশান ভাইয়া। আমার অধিকার নেই ইশিকা, আমি এত বড় দুঃসাহস করতে চাই না। তুমি বাসায় চলে যাও, আমার সাথে আর দেখা করতে আসবে না। এসব কেউ মানবে না, না তোমার পরিবার আর না আমার পরিবারে গিয়ে তুমি ভালো থাকবে। তুমি ওই ছেলের সাথে ভালো থাকবে। আমি খোঁজখবর নিয়ে দেখেছি, ওই ছেলেটা অনেক ভালো, তোমাকে অনেক ভালো রাখবে। বিয়ের পর দেশের বাইরে নিয়ে যাবে। আমার এই কালো ছায়াটা তোমার উপরেও পড়বে না। কিন্তু আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না ঈশান ভাইয়া। আপনি দয়া করে আমাকে একটাবার বুকের সাথে জড়িয়ে নেন। আমার খুব কষ্ট হচ্ছে, বেশি কষ্ট হচ্ছে। দেখেন, আমি না তখন বুঝতে পারিনি যে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি, যতটুকু আপনি ফিল করেন। আমাদের মাঝে অনেক বয়সের ডিফারেন্স, আর্থিক দিক দিয়ে অনেক ডিফারেন্স। আমি সামান্য একজন ভাড়াটিয়া। আমার কি যোগ্যতা আছে তোমাকে ভালোবাসার? ছেড়ে দাও ইশিকা, আর কখনো আসবে না আমার কাছে। আমার জন্য তুমি নিষিদ্ধ, তোমার জন্য আমি নিষিদ্ধ। এসব আঙ্কেল আন্টি জানতে পারলে অনেক কষ্ট পাবে। তাছাড়া তুমি যদি বিয়েতে রাজি নাই থাকতে, তাহলে পাত্রপক্ষের সামনে বসতে না। আর সেদিন আমাকে দেখার পর থেকে তোমার মনে হয়েছে যে আমার প্রতি তোমার ভালোবাসাটা উতলে পড়া দরকার। ছাড়ো আমাকে। ইশিকা অনেকবার করে চেষ্টা করেও যখন পারল না, ঈশান তখন ওকে রুমের বাইরে বের করে দিল। মেয়েটা অনেকক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে কান্নাকাটি করেছে। তারপর কারোর আসার শব্দ পেতেই ইশিকা সেখান থেকে চলে যায়। পরদিনও ঠিক তেমন করেই দুপুরের দিকে ইশিকা ঈশানের রুমে আসে। জোর করে কথা বলার চেষ্টা করলে শেষবারের মতো। ঈশান শুনতে চাইছিল না বলে ইশিকা ছেলেটার পায়ে জড়িয়ে ধরে একটাবার কথা বলার জন্য। মেয়েটার এরকম কান্নাকাটিতে ঈশান ওকে বলে কিছুক্ষণের জন্য ওকে সময় দিবে,
তবে রুমে না, কারণ রুমের আশেপাশে দিয়ে অনেক লোকজন চলাচল করছে। আর রুমটা দ্বিতীয় তলায় হওয়াতে কান্নাকাটির কিংবা কথা সত্য কেউ শুনে পেতে যেতে পারে। তাই ঈশান ইশিকার হাত ধরেই টানতে টানতে ওকে ছাদে নিয়ে আসে। তারপর ওর থেকে দূরত্ব বজায় রেখে হাতগুলো বুকের উপরে ভাঁজ করে রেখে বলতে আরম্ভ করে, নেন ম্যাডাম, কি বলবেন বলেন। ঈশান ভাইয়া, আমি না থাকতে পারছি না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আমাকে একটু ভালোবাসা যায় না? আমি কথা দিচ্ছি, আপনি যেটা করবেন আমি সেটাই করব। তারপরে দয়া করে অন্তত একটি বারের মতো আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। যদি বুঝতাম তাহলে কখনো এরকম করে ওই পাত্রপক্ষের সামনে বসতাম না। আপনি কষ্ট পাবেন জানলে সত্যি আমি এরকম কিচ্ছু করতাম না, বিশ্বাস করুন। ঈশান কোনো কথা বলল না। ইশিকা কান্না করে দিয়ে আবার ওকে জড়িয়ে ধরতে গেলেই ছেলেটা সরে গেল। অনেকবার মেয়েটা চেষ্টা করেও যখন কাছে যেতে পারছিল না, ছেলেটা বারবার ওর থেকে দূরে সরে যাচ্ছিল। তখন ইশিকার এক প্রকার কান্নাকাটি করেই বলতে লাগলো, আমি কিন্তু সুইসাইড করে নিব। আপনি আমাকে এমন করে দূরে কেন সরিয়ে দিচ্ছেন? আমি কষ্ট পাচ্ছি, সেটা কি আপনার চোখে পড়ছে না? আপনি না আমাকে বলতে, সবসময় হাসতে। আমার যে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে, কেন বুঝতে চাইছেন না? ঈশান ঠায় দাঁড়িয়ে রইল। ইশিকার ছাদের কর্নার দিয়ে যেতে গেলেই ঈশান ওর হাতটা ধরে ফেলল। মেয়েটা হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে তখন ঈশান ওকে থামানোর চেষ্টা করতে লাগলো। তাতেও কোনো কাজ হলো না। তারপর মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে একটা থাপ্পড় মারতেই মেয়েটা থমকে গেল। ইশিকা এবার শুধু ফুপিয়ে উঠল। ঈশানকে হঠাৎই জড়িয়ে ধরে বলতে লাগলো, ঈশান ভাইয়া, আপনি থাকতে পারেন না আমাকে ছাড়া। আমি মরে যাব, বিশ্বাস করেন। আমি না পাগল হয়ে যাব, বিশ্বাস করেন। আর আর আমাকে একটু আদর করেন না। আমি না থাকতে পারছি না আপনাকে ছাড়া। ঈশান কি করবে জানে না। অনেকক্ষণ যাবৎ চুপ করে থেকে একটা সময় মেয়েটার মাথাটা বুকের সাথে চেপে ধরে, নিজেও ফুপিয়ে কেঁদে উঠল। ইশিকা ঈশানের এমন কর্মকাণ্ডে ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরতেই ঈশান বলতে লাগলো, ইস্যু, তুই কেন এরকম করেছিলি বল? তোর আমাকে পছন্দ না, তুই আমাকে ভালোবাসিস না, সেটা আগে জানিয়ে দিতি। এরকম করে কাছে টেনে নিয়ে কেন দূরে সরিয়ে দিতে চাইছিলি? বললাম তো, আমি বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে কি এরকম করতাম বলো? এখন তুই কি বুঝতে পারছিস? আর কি করতে বলছিস আমাকে? এখন তুই যে নিষিদ্ধ পথে হাঁটছিস, সেটাতে আমাদের কষ্ট পেতে হবে না। তোকে আমি কখনো পাবো, আর না তোর আব্বু আম্মু কিংবা আমার আব্বু আম্মু এসব মেনে নেবে। আমি আব্বু আম্মুকে মানিয়ে নিতে পারবো, কিন্তু তোর আব্বু আম্মুর এরকম কর্মকাণ্ডে আমার রেগে গেলে কখনো মেনেই নেবে না। তোর না বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে কি করে এসব কিছু মেনে নিবে আমাকে বল একটা বার। কেন মেনে নেবে না? আমি কি দেখতে সুন্দর না বলো? আমি তো দেখতে সুন্দর, আমাকে কেন তুমি ভালোবাসতে পারছো না? আমি তোমার বউ হবার কি যোগ্যতা রাখি না? আমি তো দেখতে ভালো, বলো। আমি তোমাকে ভালোবাসি, তাহলে কেন আমাকে মেনে নেবে না? কারণ তুই বড় লোকের মেয়ে আর বাড়িওয়ালার মেয়ে হয়ে কি করে আমার মতো একটা ছেলের সাথে তোকে মেনে নেবে? ইশিকা অনেকক্ষণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ঈশানকে হাজারটা কথা বলতে লাগলো। তারপর যখনই ঈশান মেয়েটাকে বোঝাতে ব্যর্থ হয়, তখন গিয়ে একদম চিলেকোঠোর এক সাইডে এগিয়ে বসে পড়ল। ইশিকা গিয়ে ছেলেটার একদম সামনাসামনি কোলের মধ্যে গিয়েই বসে পড়ে। দুই হাতে গলাটা জড়িয়ে ধরতে ঈশান ইশিকাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে লাগলো, পাগলামি করিস না জান, তুই বাসায় চলে যা, বিয়েটা করে নে, অনেক ভালো থাকবি। এসব কেউ মানবে না। বাসায় গেলে কিন্তু আমাকে আর জীবিত অবস্থায় দেখতে পাবে না। কালই সুইসাইড করে নিব, বলে দিলাম কিন্তু। এসব আজে বাজে কথা বলতে হয় না জানটা। তুই তো আগেই বুঝতে পারলি না। আগে বুঝতে পারলে আমি আঙ্কেলকে বোঝাতে পারতাম, কিন্তু এখন কি করে বোঝাবো বল? ইশিকা চুপ করে রইল। ঈশান ওকে ছেড়ে দিল। মেয়েটা সামনের দিকে ফিরল, কিছু একটা ভেবে বলতে লাগলো, বুঝতে পারছি তুমি আমার উপর রাগ করে আছো, তাই না? আমি এত কষ্ট পাচ্ছি, তারপরও তুমি এইটুকু বুঝতে পারছো না যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমি কিন্তু সত্যি মরে যাব। মরে যাওয়ার কথাটা শোনার সাথে সাথে ঈশান পেছন থেকে ইশিকার কোমরে জড়িয়ে ধরল এক হাতে, আরেক হাতে ঘাড়ের উপরে দিয়ে চুলগুলো সরিয়ে নিয়ে একটা চুমু খেলো। ইশিকা কেঁপে ওঠে সামান্য। তারপর এক হাতে ঈশানের হাতটা চেপে ধরে বারবার ফুপিয়ে উঠতে থাকে। ঈশান ওর ঘাড়ে আর গলায় নাক ঘষতে লাগলো।
লোকটার এমন কাজে ইশিকা চমকে ওঠে। ইশিকা বারবার জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশানের আদরের স্পর্শে আজকে কেমন যেন এলোমেলো লাগছে নিজেকে। মনে হচ্ছে আজকে মানুষটাকে বড্ড চেনা লাগছে। বারবার ওকে ফিরিয়ে দিতে চাইছে, আবার কাছেও টেনে নিচ্ছে, আবার এই মুহূর্তে আদরও করছে। ইশিকা জানে না সামনে কি হবে, তারপরেও মনে হচ্ছে এই মানুষটাকে না পেলে ও পাগল হয়ে যাবে। তবে ওনাকে যে করেই পেতে হবে। কথাগুলো ভেবেই ইশিকা চুপচাপ ঈশানের আদর অনুভব করতে লাগলো। তার মাঝেই ঈশান ওর পেটের উপরে স্লাইড করতে আরম্ভ করে। মেয়েটা হাঁসফাঁস করছিল। ওর ঘাড়ে একটা লাভ বাইট দিতেই সাথে সাথেই মেয়েটা চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠেই বলতে লাগলো, কি কি করছো ঈশান ভাইয়া? আমাদের বিয়ে হয়নি। তাই তো ঠিকই তো বলছিস জান, বিয়ে হয়নি আমাদের। বিয়ে করবি আমায় ভেবে? ইশিকা চুপ করে আছে দেখে ঈশান ওকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। এবার মেয়েটাও উঠে দাঁড়ালো, বলল, আমি সব সময় এই ভয়টা নিয়ে থাকতে পারবো না ঈশান ভাইয়া। তুমি আমাকে আজকেই বিয়ে করবে বলো? আমি তোমার সাথে থাকতে চাই। আমি অন্য কোথাও যেতে পারবো না। অন্য কেউকে বিয়ে করতে চাই না। তুমি আমার সাথে থাকবে আর আমাকেই ভালোবাসবে। ঠিক আছে, আমি একটা ঠিকানা দিচ্ছি, তুই একটু বাদে ওখানে চলে যাবি। আমিও আসছি একটু পর। সত্যি আসবে তো? ঈশান ইশিকার কাছে আসলো, কোমরে জড়িয়ে ধরে মেয়েটার গালে চুমু, কপালে চুমু খেলো। তারপর ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালে পিছিটা একদম চোখ দুটো বন্ধ করে নিয়ে ঈশানের শার্টের কলারটা খামচে ধরে কিছু একটা বিড়বিড় করতে লাগলো আর জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঈশান ওর গলায় আরেকবার নাক ঘষে দিয়ে বলতে লাগলো, এতটুকু ভালোবাসি, ঠিক এতটুকু কাজে চাই। আর যদি না আসি তাহলে বুঝে নিস তুই ভুল মানুষকে ভালোবেসেছিলি ইস্যু। ঈশান ছেড়ে দিয়ে চলে গেল। ইশকার মুখে লজ্জার ছাপ। ও তাড়াহুড়ো করে বাসায় চলে যায়। সেদিন সন্ধ্যায় মুখে মেয়েটা বাসা থেকে কোনো রকমে একটা বুঝিয়ে দিয়ে তারপর বোরখা পরে বের হয়। ঈশানের দেওয়া ঠিকানা অনুযায়ী সেখানে চলে আসে আর এসে দেখে অনেকেই দাঁড়িয়ে আছে। ঈশানের ফ্রেন্ড থেকে শুরু করে ইশিকার বান্ধবীরা সেখানে। ওদের দিকে মেয়েটা অবাক হয়। ইশিকাকে দেখে ওর বান্ধবীরা জড়িয়ে ধরে। দুজনের সম্মতি আর সবার সাক্ষী অনুযায়ী বিয়েটা হলো। রাতে ঈশান আর ইশিকা বাসায় আসছিল, ঠিক তখনই ইশিকার মনে হলো এখন এই রাতে বাসায় গেলে আব্বু আম্মু সিন ক্রিয়েট করতে পারে। কি করবে এখন? তাই ঈশানের দিকে তাকিয়ে যখন কিছু বলতে যাবে তার আগেই লোকটা ওকে বুকের সাথে জড়িয়ে ধরলো, কপালে চুমু খেয়ে বলতে লাগলো, কিছু হবে না জানটা, আজকে বাসর করবো, তারপর কালকে গিয়ে শ্বশুর শাশুড়িকে বোঝাবো, কেমন? কিন্তু আজকে এই মুহূর্তে যদি না বলি কোথায় আছি, তাহলে হয়তো আব্বু আম্মু আমাকে নিয়ে টেনশন করতে পারে, আমাকে খোঁজাখুঁজি করতে পারে। তাই তুমি কি বলে বেরিয়েছিলে? বলছিলাম ফ্রেন্ডের বাসায় যাচ্ছি, ফিরতে একটু দেরি হবে, তাই আর তেমন কিছু মনে করিনি। আর কিছু মনে করতে হবে না। আর আমার বউকে জোর করে অন্য কোথাও বিয়ে দেওয়ার জন্য তো একটু শাস্তি পেতেই হবে। আমার শ্বশুর শাশুড়িকে তোমাকে কোথাও যেতে হবে না জান। আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর বাসায় ফিরবো, কেমন? ইশিকা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলে ঈশান আবারও পিচ্ছি বউটাকে চুপু দিল। দুজনে গিয়ে রেস্টুরেন্টে একটা কেবিনে ঢুকলো আর সেখান থেকে মেয়েটাকে নিজ হাতেই খাওয়ালো। ইশিকা লজ্জায় লাল হচ্ছিল, তবে ঈশানের ওকে বউ সাজে দেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছাটা যে পূরণ হলো না। মেয়েটাকে এমন করেই দেখতে হলো। ঈশান খাওয়া দাওয়া শেষ করে এসে ইশিকাকে নিয়ে বাসায় এসেছে, তবে দারোয়ানকে একটু ভুলিয়ে ভালিয়ে বাইরে বের করতেই মেয়েটা অন্য পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়। ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে কথা বলা শেষ করে রুমে আসে, দেখে মেয়েটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে ঈশান দরজাটা খুলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। ইশিকা ভেতরে এসেই ঈশানকে জড়িয়ে ধরে মুখের মাঝে মুখ লুকিয়ে নেয় আর ঈশান বলতে আরম্ভ করে, জান, এবার তো আমাদের বিয়ে হয়েছে, এখন একটু আদর করি। ঈশান ইতিমধ্যেই দুই হাতে ইশিকার কোমরটা জড়িয়ে ধরল। মেয়েটা ওর বুকের মধ্যে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ঈশানের মাথায় কথাগুলো বলেই চুমু খেলো। এরপর একটু বাদেই ইশিকার মনে হলো ও শূন্যে ভাসছে। তারপরই বুঝতে পারলো বজ্জাটা ওকে কোলে উঠিয়ে নিয়েছে। মেয়েটা ঈশানের গলাটা জড়িয়ে ধরে ওর মুখের দিকে তাকিয়ে রইল। দুজন বেডরুমের দিকে চলে আসে। ঈশানে যেন ইশিকাকে কাছে পাওয়ার জন্য আর দেরি করতে পারল না। ঈশান পা দিয়ে দরজা বাঁধিয়ে লাগিয়ে দিল, তারপর লাইটটা অফ করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে এসে
ওকে বেডে শুইয়ে দিতেই ইশিকা ততক্ষণে উঠে বসে। বোরকাটা ছাড়তে হবে। ঈশান ফ্রেশ হয়ে আসলো। ইশিকা তখন ওর গায়ের হালকা গহনাগুলো ছাড়ছিল। ঈশান এসে দেখে ইশিকা একদম শাড়ি পরেই বেরিয়েছিল। মেয়েটার এই অর্ধপৌ সাজে ভারী মিষ্টি লাগছে। ডিম লাইটের আলোতে পুরো আলোকিত হলেও এই সামান্য আলোতেই রূপটা যেন একদম উপচে পড়ছে। ঈশান এসে পেছন থেকে শাড়ি গলিয়ে মেয়েটার পেটের উপরে 2 হাত রাখলো। তারপর গলায় আর ঘাড়ে চুমু খেতেই মেয়েটা শিউরে উঠল। তারপর আবার মুচকি মুচকি হাসতে লাগলো। এর মাঝখানেই ইশিকার ফোনটা বাজতে লাগলো। ঈশান মেয়েটার হাত থেকে ফোনটা নিয়ে নেয় আর ফোনটা অফ করে দেয়। ইশিকা খানিকটা ভয় পেয়ে যায়। ঈশান মেয়েটাকে টেনে বেডের কাছে আনে। তারপর নিজে বসে পিচ্ছি বউটাকে কোলের মধ্যে বসিয়ে এক হাতেই কোমরে জড়িয়ে ধরে। তখনই আদর করতে আরম্ভ করবে তার আগেই ইশিকা বলতে লাগলো, আমার না খুব টেনশন হচ্ছে জানো। আব্বু আম্মু তো আমাকে খুঁজবে, আর যদি জানতে পারে তোমার সাথে বিয়ে হয়েছে তাহলে কি করব? কিছু করতে হবে না জান, তুই আমার কাছে থাক শোনা, আমাকে আদর করতে দে। অনেক কষ্ট দিয়েছিস কয়েকদিন, এখন আমার তোমাকে খুব বেশি কাছে চাই বেবি। আমার না ভয় লাগছে, যদি কিছু একটা হয়ে যায়। এখন তোর আমার মাঝে যেটা হবে সেটা থেকে ভালো খারাপ আর কি হতে পারে জান। আজকে এমন কিছু হলেই তুই আমার বেবির আম্মু হবি। প্রচণ্ড পরিমাণে ভালোবাসবো তোকে আজ। ইশিকা লজ্জায় লাল হলো। বিরক্তি নিয়ে ঈশানের হাতের উপরে চিমটি কেটে বলতে লাগলো, আমি এরকম কিচ্ছু বলিনি। বলছি আব্বু আম্মু যদি আমাদের মেনে না নেয় তাহলে কি হবে? ইশিকার এরকম কাপা কণ্ঠটা ঈশান বন্ধ করে দিল। মেয়েটার ঘাড়ে আর গলায় ডিপলি কিস করতে মেয়েটা বারবার করে কেঁপে উঠতে লাগলো। ইশিকা ঈশানের হাতটা 2 হাতে খামচে ধরেছে। ঈশান ওর নারী অবয়বে হাত বোলাতেই ইশিকার চোখ জোড়া বন্ধ করে নেয়। ঈশান ওকে আলতো করে নিজের দিকে ফেরানোর চেষ্টা করতেই ইশিকা ঝড়ের গতিতে ওর দিকে ফিরল। ঈশান মেয়েটার এক হাত মুখের পাশে রেখে বলতে লাগলো, আই নিড ইউ বেডলি জান, আমাকে না বাধা দিস না, আদর করতে দিস না প্লিজ। ঈশানের এরকম আদরের স্পর্শ আর মাতাল করা কণ্ঠস্বর শুনে মেয়েটার ভেতরে যেন এক অজানা শিহরণ বয়ে গেল। ইশিকা লোকটাকে কিছু বলতে পারছে না, আবার সহ্য করতেও পারছে না। যেমন লজ্জায় লাল হচ্ছে মেয়েটা, তেমনি প্রচণ্ড পরিমাণে শরীরটা কেঁপে উঠছে। ঈশান ইশিকাকে বেডে শুইয়ে নিজের গা থেকে শাড়িটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। ইশিকার চোখ জোড়া 2 হাতে বন্ধ করে নেয়। ঈশান মেয়েটার বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফেলে। তারপর মুখের মধ্যে মুখ খুঁজে দিতেই মেয়েটা চাদরটা এক হাতে শক্ত করে খামচে ধরে, আরেক হাতে লোকটার চুলের উপরে হাত রাখতেই ছেলেটা আরো বেপরোয়া হয়ে ওঠে। ইচ্ছে মতো শরীরের স্পর্শ দিতে থাকে ইশিকার শরীর জুড়ে। ইশিকার শরীরে এক অচেনা শিহরণ বয়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে, একান্ত ব্যক্তিগত পুরুষটাকে কাছে পেয়ে অনুভূতিটা ওকে কেমন এলোমেলো করে দিচ্ছে। আজকে এই ভালোবাসাটা অনেক বেশি গভীর হতে চলেছে। তারপরও ভয় লাগছে ইশিকার। মনে হচ্ছে আপনার আম্মু যদি একবার জানতে পারে তাহলে কি অবস্থা হবে তার ঠিক নেই। ইশিকা এই মুহূর্তে সবটা ভুলে যেতে চায়। মনে হচ্ছে লোকটাকে কষ্ট দিয়ে ফেলেছিল, সে ওকে এখন আদর করছে। করুক না, ওর তো একান্ত ব্যক্তিগত পুরুষ। আজকের পর থেকে এই মানুষটার সাথেই যে ওকে থাকতে হবে, যে করেই হোক ওর সাথেই থাকবে। কষ্ট হলেও থাকবে, ভালোবাসা পাক বা না পাক তারপরেও থাকবে। ঘণ্টাখানেকেই দুজনের মাঝে পুরো ভালোবাসার ঝড় বয়ে চলল। ইশিকা লজ্জায় লাল হয়ে ঈশানের বুকের মাঝে মাথা রেখে শুয়ে আছে। ঈশান আর মেয়েটাকে লজ্জা দিতে চায়নি, আদর করায় ব্যস্ত ছিল। মেয়েটা ঈশানের এমন পুরুষালী স্পর্শে বারবার কেঁপে উঠছিল। ঈশান জানে ইশিকার কষ্ট হলেও নিজের সবটুকু দিয়ে ওকে ভালোবাসার চেষ্টা করেছে। ঈশানের আদর করা শেষে মেয়েটাকে বুকের মাঝে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ইশিকা কোনো কথা বলছিল না, তাই ঈশান ওকে আরেকটু শক্ত করে বুকের সাথে চেপে ধরে বলতে লাগলো, কি হয়েছে জান, কষ্ট হচ্ছে তোর অনেক? ঈশান ভাইয়া, আমার না খুব ভয় লাগছে। ভাইয়া মানে? আমি তোর হাজব্যান্ড, নাকি আমাকে মানতে পারিস না এখনো? এতক্ষণ আদর করলাম, তারপরে কি তোর ইচ্ছা হচ্ছে আমাকে ভাইয়া ডাকতে? ইশিকা ঈশানের এরকম অসভ্যের মতো কথাতে প্রচণ্ড পরিমাণে লজ্জা পেল। ঈশান ওর পিচ্চি বউটাকে আরেকটু কাছে টেনে নিয়ে গলায় ঘাড়ে বার কয়ে ঘষে দিতেই ইশিকা
বলে উঠল কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই ছেলেটা ওর গালে নাক ডুবিয়ে রেখে বলল, আমি জানি আমার বউটা খুব কষ্ট হয়েছে। আমি আর এখন দুষ্টুমি করবো না। আমাকে একটু এমন করে ঘুমাতে দিয়ে দেন, অনেক দিন ভালোভাবে ঘুমাতে পারেনি। ঈশান মেয়েটাকে বুকের মাঝে চেপে ধরে রাখলো। পরদিন যখন ঘুম ভেঙেছে ইশিকার, তখন মানুষটাকে জোর করে ছাড়িয়ে নিল। তারপর টি টেবিলের উপরে কিছু শপিং ব্যাগ রাখা দেখেই বুঝতে পারলো এখানে ওর প্রয়োজনীয় জিনিসগুলো আছে। মেয়েটা মুচকি হেসে ভাবলো, তাহলে কি লোকটা রাতে উঠেছিল? সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে ইশিকা ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে তারপর একটা শাড়ি পরে বের হলো। তবে অদ্ভুত বিষয়, এই পিচ্চি মেয়েটা শাড়ি পরতে পারে। ঈশানের খুব আফসোস হতো যদি এই অবস্থায় ওকে দেখতো। নীল শাড়িতে অদ্ভুত রকমের সুন্দর লাগলেও ঈশান সেটা দেখছে না। ইশিকা এসে জোর করে টেনে উঠালো লোকটাকে, তারপর ওয়াশরুমে পাঠিয়ে দেয়। ঈশান ফ্রেশ হয়ে বের হতেই এর মাঝেই দরজার কলিং বেলের আওয়াজ হতে আরম্ভ করলো। সকাল 8টা বাজে, এই সময় আবার কে আসলো? ঈশান এর মাঝে বাইরে যায়নি, তাই হয়তো কেউ ডাকতে এসেছে। কথাগুলো ভেবেই এবার ইশিকা নিজে গিয়ে দরজা খুলে দিল। আর দরজা খুলে দিয়ে যাদের দাঁড়িয়ে থাকতে দেখলো তাদের দেখেই অবাক হলো, কারণ সামনে আব্বু আম্মু দাঁড়িয়েছে। ইশিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান বলতে লাগলো, ইস্যু, কে এসেছে জান? আব্বু আম্মু এসেছে দেখো। ইশিকার এমন কথা শুনে তাড়াহুড়ো করে দরজার সামনে আসলো আর দেখলো ফ্ল্যাটের অনেকেই সেখানে দাঁড়িয়ে আছে। ইশিকা ভয়ে মাথা নিচু করে আছে। অন্যদিকে ঈশান মুচকি হেসে দরজার এক হাত ভর করে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন আসতে পারে ইশিকা আমার রুমে কেন, আর এই অবস্থায় কেন দুজনের? আসলে কাল আমরা বিয়ে করেছি। আঙ্কেল হয়তো এখন এই বিষয়ের জন্য আমার উপর রাগ অভিমান জেদ করবেন, প্রচণ্ড পরিমাণে বকাঝকা করবেন, গায়ে হাত তুলতে পারেন, যা খুশি করতে পারেন। কিন্তু আমি যাকে ভালোবাসি, আমার বউটাকে যে আপনি অন্য কোথাও বিয়ে দিয়ে দিচ্ছিলেন, সেটা আপনি আমার সাথে অন্যায় করতে যাচ্ছিলেন। আমরা দুজনকে ভালোবাসি, তাহলে আমার বউটাকে জোর করে অন্য কোথাও বিয়ে দেওয়ার কি খুব বেশি দরকার ছিল? শুধু শুধু আমাদের দুজনকে কষ্ট দিলেন আর আমার বউটাকে কাঁদালেন। আমি তোমাকে বিশ্বাস করতাম আর তুমি আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? আমি ভাবতে পারছি না যে তুমি এরকম একটা কাজ করেছো। আমার বাচ্চা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে জোরপূর্বক বিয়ে করেছো, তাই না? কে বাচ্চা মেয়ে শিকা? আমার তো মনে হয়নি কালারতে। আর যদি বাচ্চা মেয়ে হতো তাহলে কি এমন করে আমাকে ভালোবাসার কথা বলতে পারতো? আর লজ্জাজনক কিছু বলতে চাইছি না আমি। সবচেয়ে বড় কথা, যাকে বাচ্চা বলছেন তাকে বিয়ে দিতে গিয়েছিলেন। আমি বুঝতে পারছি না, আপনি নিশ্চয়ই আঁচ করতে পেরেছিলেন যে আমি ইশিকাকে ভালোবাসি আর কিছু একটা বলতে চাইছিলাম, সেজন্য আমাকে দূরে সরাতে চেয়েছিলেন, তাই না? আপনার বাচ্চা মেয়েটা দুদিন পরে আরেক বাচ্চার আম্মু হবে, দেখবেন। যাই হোক, ভেতরে আসেন শ্বশুর মশাই, এবার আব্বু আম্মুর সাথে একটু কথা বলতে হবে আপনাদের। ইশিকার আব্বু ঈশানের শাড়ির কলারটা যখনই ধরতে নেবে তার আগেই ইশিকা এসে ছেলেটার সামনে দাঁড়ালো। আব্বুকে আটকে দিয়ে বলতে লাগলো, আব্বু, তুমি আমার জামাইয়ের গায়ে হাত দিবে না। আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি। উনি আমাকে কিছু ভুলভাল বোঝায়নি কিংবা জোর করে বিয়েতে বাধ্য করেনি। আমরা ভালোবেসে বিয়ে করেছি। ইভেন আমার বিয়ে ঠিক হওয়ার পর তো উনি আমাকে ভুলে যেতে চেয়েছিল, বলেছিল এসব সম্ভব না। আমি জোর করে ওনাকে নিয়ে গিয়েছিলাম। এখন তোমরা যা করার আমার সাথে করতে পারো, মারো বকো, যা ইচ্ছে তাই করো। বিয়ে করেছি সেটা অস্বীকার করো, তারপরও আমাকে ওনার থেকে কখনো দূরে সরাতে পারবে না। আমাকে ওনার থেকে দূরে সরিয়ে দিলে আমি মরে যাব। আমার জানের থেকে আমাকে আলাদা করার চেষ্টা করলে আমি নিজের কোনো ক্ষতি করে দেব। কি বলছো মামুনি তুমি এগুলো? পাগল হয়েছো তুমি? ও আমাদের বাসাতে ভাড়া থাকে, আর তুই ওকে বিয়ে করলে? এমন একটা কাজ তুমি কি করে করতে পারলে? একটা বারও আমাদের কথা ভাবলে না? এরকম একটা ছেলেকে তোমার বিয়ে করার আগে একটাবার আমাদের কথা মনে হলো না? ওনার কিছু না থাকুক, আমি ওনার সাথে গাছের নিচে থাকবো, ওনার সাথে ওনার গ্রামে চলে যাব। তোমাদের যদি আমাকে মেয়ে হিসেবে পরিচয় দিতে অসুবিধা হয় তাহলে আমাকে ত্যায্য করে দিও। আমি আর চাই না এরকম টাকা পয়সা যেখানে আমার ভালোবাসাটা নেই। তোমাদের ওই বদমাইশ বন্ধুর ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব ছিল না, আর আমি পারতাম না ওর সাথে ভালো থাকতে। যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি। এখন আমাকে দয়া করে জোর করো না, আমাকে আমার হাজব্যান্ডের সাথে থাকতে দাও। রাবেয়া, শুনেছো তোমার মেয়ে কী সব আজে বাজে কথা বলছে? ওকে উল্টাপাল্টা কিছু খাইয়েছে এই ছেলেটা, না হলে এত বাজে কথা আমাদের মেয়ে বলতে পারতো না। ওকে বোঝাও আর বাসায় নিয়ে চলো, না হলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, বলে দিলাম।
ইশিকার আব্বু রেগে গেলে ঈশান সবার সামনেই মেয়েটাকে জড়িয়ে ধরে গালে চুমু খেলো। তখন মেয়েটা বলতে লাগলো, তোমরা শুনতে পাওনি আমরা বিয়ে করেছি? দাঁড়াও, আমি সবাইকে আমাদের বিয়ের পেপারগুলো দেখাচ্ছি। আমরা দুজন ম্যাচিওর। আর হ্যাঁ আব্বু, তুমি যদি এখন আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করো তাতেও কোনো কাজ হবে না, কারণ আমি নিজের ইচ্ছাতে বিয়েটা করেছি। আমরা চাইলে সেই আইনটা তোমার বিরুদ্ধে কাজ করবে। আব্বু ইশিকাকে মারতে গেলে তার আগেই ঈশান ওকে পেছনে নিয়ে দাঁড় করালো। ইশিকাকে মারা থাপ্পড়টা গিয়ে ঈশানের মুখে লাগলো, কারণ ঈশান আচমকাই মেয়েটাকে সরিয়ে দিয়েছিল। গালে থাপ্পড়টা পড়তেই ঈশান মাথা নিচ করে ফেললো আর বলতে লাগলো, যা করার আমার সাথে করুন আঙ্কেল, আমাকে মেরে ফেলুন দরকার হয়, তারপরও ওর গায়ে হাত তুলবেন না। এখন আমি ওর হাজব্যান্ড, আমার অধিকার আছে ওকে আগলে রাখার, ওকে সেভ করার। দয়া করে ওকে কোনোভাবে আঘাত করার চেষ্টা করবেন না। ইশিকা পেছন থেকে ঈশানকে জড়িয়ে ধরে পুপিয়ে কেঁদে উঠল। আব্বু আম্মুর এমন রাগী চেহারা দেখে পুপিয়ে পুপিয়ে অনেক কথাই বলতে লাগলো। ঈশান মেয়েটাকে সামনের দিকে এনে মুখের সাথে জড়িয়ে ধরল। তারপর আবারও সবার সামনেই মাথায় চুমু খেল। ওদের এরকম কর্মকাণ্ডে ফ্ল্যাটের অনেকেই অনেক কথাই বলতে লাগলো। আবার কিছু মুরব্বী টাইপের লোকজন বুঝতে পারলো ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে। তারপর ইশিকা বিয়ের পেপারসগুলো দেখালো। তখন ইশিকার আব্বু আম্মুকে ওরা বলতে লাগলো সবটা মেনে নিতে, ছেলের বাবাকে ফোন করে এখানে আসতে বলতে, সবটা মানিয়ে নিতে। কিন্তু কে শোনে কার কথা? ইশিকার আব্বু রাগ জেদ দেখাতে লাগলো। 2 ঘন্টার ব্যবধানে ঈশানের আব্বু আম্মুকে ডাকা হয়। ইশিকা আর ঈশান একটা রুমের মধ্যেই বসেছিল, আর ওদেরকে রুমে আটকে রাখা হয়েছে। ঈশান ইশিকার কোলের মধ্যে মাথা রেখে শুয়ে আছে, আর মেয়েটা ওর মাথায় হাত বুলাচ্ছিল। ঈশান থেকে থেকে ওর পিচ্চি বউটার পেটে বারবার চুমু খাচ্ছিল, যার জন্য মেয়েটা শিউরে উঠছিল। এর মাঝে ঈশান ওর বন্ধুকে ডেকেছে। ওরা এসে দরজায় ধাক্কা দিলে ইশিকা গিয়ে দরজা খুলে দিল। ওদের আসতে বলে ওরা খাবার দাবার নিয়ে এসেছিল, যার জন্য কোনো সমস্যা হয়নি। সবার সামনে বউকে নিজে হাতে খাওয়ালো ঈশান। ইশিকা প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল। অন্যদিকে বন্ধুরা মুচকি মুচকি হাসছিল আর ওদের আশ্বাস দিয়েছিল, ভাবি ভয় পাবেন না, আমরা আছি। আঙ্কেল আন্টিকে বোঝানোর দায়িত্ব আমাদের। আর ঈশানের আব্বু আম্মুকে আমরা অলরেডি বুঝিয়ে নিয়েছি, ওদের কল করেছিলাম, ওরা আসলো বলে। ছেলে হুটহাট করে বিয়ে করেছে সেটা শোনার পর রাগ করে থাকলেও বোনটা প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছে। তারপর যখন ঈশান আপনার ছবি দেখিয়েছে তখন তো খুশিতে একদম আত্মহারা হয়েছে। সবার সামনে ইশিকা লজ্জা মাথা নিচু করেছিল। ঈশান ওকে জোর করে খাওয়াতে লাগলো। তখন মেয়েটা বলতে লাগলো, আমি আর খাবো না, জোর করছো কেন? সামনে শরীরের শক্তির প্রয়োজন হবে বউ, না হলে আমার সাথে পেরে উঠবে না তো। ইশিকা ঈশানের এরকম কথাতে লজ্জায় দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ঈশানের বন্ধুরা ওর এমন কথাতে কিলকিল করে হাসতে লাগলো। আরো ঘন্টাখানেক পরে ঘটনা একদম বিকেল 5টার মধ্যেই আব্বু আম্মু এসেছে। তারপর ওদের ইশিকাকে বাসাতে ডাকা হলো। সবাই ডাইনিংয়ে মুখোমুখি বসে আছে। ঈশানের আব্বু আম্মু গ্রামের মানুষ, তবে গ্রামে অনেক ভালো অবস্থায় ওদের। ঈশান আব্বু আম্মুর পাশে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, আর ইশিকা আম্মুর পাশে বসে আছে। আম্মুকে জড়িয়ে ধরে রেখেছে। আম্মুকে হাজারটা কথা বলার মাঝেই আম্মু ছেলের বউয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এরকম কিছু দেখে ইশিকার আব্বু প্রচন্ড পরিমাণে রাগ হচ্ছে। ঈশানের আব্বুই আগে বলতে লাগলো, প্রথমে শোনার পর আমাদেরও রাগ হয়েছিল, কিন্তু দেখেন বিআই সাহেব, এখন রাগ করে জেদ ধরে থেকে লাভ নেই। বিয়েটা ভাঙার চেষ্টা করাটা অন্যায়। আপনি এরকম কিছু করেও পারবেন না, কারণ যেখানে আপনার মেয়েটা নিজেই আমাদের হয়ে কথা বলবে, আমাদের ছেলের পক্ষ নেবে, সেখানে আপনারা ঠকে যাবেন। তাই আপনারা যদি চান সবটা স্বাভাবিক করে নিতে পারেন। এত বড়লোকের মেয়ে হয়ে আমার সাধারণ ঘরের ছেলের বউ হয়ে যাবে, সেটার জন্য হয়তো আপনারা এসব মানতে চাইছেন না। আপনারা ভাবছেন আপনাদের সম্পদের লোভেই আমরা এরকম কিছু করেছি। অবশ্যই এটা আপনি শিওর থাকতে পারেন যে আমি এসবের কিছুই জানতাম না। রাগ করে কোনো সমস্যার সমাধান হয় না। তাই বলছি কি, যে এখন ভেবে দেখুন আর সবটা মেনে নেওয়ার চেষ্টা করুন। সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তারপর ওরা দুজন যখন ভালো থাকবে তখন আপনারও আফসোস হবে যে কেন আজকে সবটা মেনে নেননি। জোর করে ওদের আলাদা করে দিলে ওরা কষ্ট পাবে।
আপনার মেয়ের যদি কিছু একটা হয়ে যায় সেটা কি আপনি মানতে পারবেন? পারবেন না তো। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে হয়তো একটু গরিব ছেলের সাথে, তবে আমাদের আপনাদের সম্পদের কিছু চাই না। আপনার সব কিছু আপনার কাছে রেখে দিন, আপনার মেয়ে আমাদের বাসায় ভালো থাকবে। দেখুন ভাই সাহেব, আমিও রেগে গিয়েছিলাম, কিন্তু আমার বৌমাকে দেখার পর আর রাগ করে থাকতে পারিনি। আমি জানি এত বড় লোকের মেয়েকে এরকম করে আপনার কাছে পাঠানো রাগ হচ্ছে, তবে আপনি 6 মাস বাদে গিয়ে আপনার মেয়েকে দেখবেন কোনো কষ্টে আছে কিনা। আমি সর্বস্ব চেষ্টা করব ওকে মেয়ের মতো করে রাখার। আপনাদের মতো এরকম বিলাসবহুল জীবনযাপন না দিতে পারলেও ওকে অনেক ভালো রাখবো, বুক দিয়ে আগলে রাখবো। আর আমার ছেলে ওকে ভালোবাসে, তাই কষ্ট পেতেই দিবে না কখনো। গত 2 দিন যাবতই ইশিকার আব্বুকে যখন বোঝানো গেল না, তখন ঈশানের আব্বু ওকে বলতে লাগলো, এখন এই মুহূর্তে এখানে থাকাটা তোমাদের জন্য সেফ না। ইশিকার আব্বু অনেক রেগে আছে, তার রাগের মাথায় অনেক কিছুই করতে পারেন, তাই ভুলভাল কিছু একটা করে ফেলে সেজন্য তোমাদের বিপদে পড়তে হবে। তাই আমি চাই যে এই মুহূর্তে তুমি তোমার চাকরিটা ছেড়ে দাও, গ্রামে চলো, ওখানে গিয়ে কিছুদিন আর দুজনের সময় কাটাও, তারপর আত্মীয় স্বজনদের সাথে দেখা করো। এর মাঝে ইশিকের আব্বু যদি মেনে নেয় তারপর আবার না হয় শহরে চলে এসো, কিন্তু ততদিন পর্যন্ত এখানে থাকাটা তোমাদের জন্য ভালো হবে না আমি মনে করছি। ইশিকা মাথা নিচু করে আছে। ঈশান এসে ওর মুখের পাশে হাত রেখে বলতে লাগলো, তোমার কি মতামত ইস্যু? তুমি যাবে আমার সাথে নাকি এখানে রেখে? ঈশানের কথাটা শেষ হওয়ার আগেই ইশিকা ফুপিয়ে কেঁদে উঠল, কোমর জড়িয়ে ধরল ঈশানের। ছেলেটা মাথায় থুতনি ঠেকাতেই ইশিকা এবার আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আম্মু, শুনেছ তোমার ছেলে কি বলেছে? আমাকে এখানে রেখে যাবে। আমি ওনাকে ছেড়ে কি করে থাকবো? আর তুমি বলো না যে আমি আর এখানে থাকতে চাই না। তোমাকে কাল রাতে বলেছিলাম না, বলো আমি এখান থেকে চলে যাব। আব্বু আম্মু যেহেতু চাইছেন আমরা এখানে থাকি, যেহেতু এত রাগ, তাহলে না হয় আমরা এখান থেকে চলে যাই। হে মামুনি, আমি আর তোমাদের আলাদা থাকতে দিব না। আর আমার বৌমাকে আমি এখান থেকে নিয়ে যাব, ভয় পেতে হবে না, সব ঠিক হয়ে যাবে আজ বাদে কাল। আর গ্রামে গিয়ে তুমি ওখানে একটা ব্যবসায় চেষ্টা করো। একমাত্র ছেলেকে দূরে রাখতে আমাদেরও ভয় লাগে, কখন কি হয়ে যায় সেটা নিয়ে সবসময় টেনশন হয়। তার উপর আবার এখন এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ইশিকার আব্বু রেগে আছে, কখন কি করে বসে তার ঠিক নেই। রাগটা কমলে তারপর না হয়ে আসা যাবে। আর আমি ভাবছি যে তোমরা তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নিবে, তারপর দেখবে ওরা মানতে বাধ্য হবে। বেবির কথা শুনে ইশিকা ঈশানের বুকের সাথে একদম লজ্জায় মিশে গেল। আব্বু আম্মু ঈশানকে অনেকক্ষণ বুঝিয়ে তারপর ওদের নিয়ে বেরোলো। ইশিকা আব্বু ওদের যাবার সময় বাসাতে ছিল না। ইশিকা আম্মুকে বলে তারপর চলে গেল। এই 2 দিনে ইশিকার আব্বু না মানলেও আম্মু অনেকটাই মেনে নিয়েছে। যাওয়ার সময় ভদ্রমহিলা মেয়েকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলেন। অনেকগুলো চুমু দিয়েই তারপর হাতেই মেয়ের জন্য কিছু গহনা দিয়ে দিতেই চাইলে ঈশানের আম্মু নিতে বারণ করল। ইশিকার আম্মু জোর করে দিয়ে দিল, বলল এটা ওরই প্রাপ্য। ঈশান জানে ইশিকার নামে অনেক কিছুই আছে, আর ব্যাংকে যে পরিমাণ টাকা ওর আব্বু রেখেছে তাতে ঈশানকে একটা বিজনেস করার জন্য টাকাটা দিতেই পারবে। অন্যদিকে ইশিকা একই কথা ভাবলো, গ্রামে গিয়ে লোকটাকে বলবে, কিন্তু লোকটা যে নেবে না সেটাও মেয়েটা খুব ভালো করেই জানে। ঈশান ওকে টাকা পয়সার কারণে ভালোবাসেনি, ওর এই পিচ্চি মনটাকেই ভালোবেসেছিল। কিন্তু মেয়েটার মাঝে অনেক ম্যাচুরিটি এসেছে। ঠিক যখন 3 বছর আগে ওর সাথে দেখা হয়েছিল তখনই একদম বাচ্চা সুলভ ছিল। তখন থেকেই ঈশানের ইশিকার প্রতি নজর ছিল। তারপর থেকেই মেয়েটার প্রতি দুর্বলতা, মায়া, অনুভূতি আর সর্বশেষে ভালোবাসা। এই মুহূর্তে 4 জন গাড়ির মধ্যে বসে আছে। ঈশানের বোনকে ওরা রেখে এসেছিল, তাই বোনের সাথে ইশিকার দেখা হয়নি। তবে মেয়েটার সাথে ভিডিও কলে কথা বলিয়ে দিয়েছে। ঈশানের নানু ওদের বাসায় এসেছিল বলে তার কাছেই রেখে এসেছে বোনটাকে। এত জমি জমা, তার উপরে বাসা ফাঁকা রেখে আসতে চায়নি। মেয়েটা আসতে চাইছিল ভাবিকে দেখার জন্য। ইশিকা ঈশানের একটা হাত জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল গাড়ির মধ্যে।
তারপর হুটহাট করে আবার ওর বুকের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। ঈশান আব্বু আম্মুর সামনেই মেয়েটা বুকের মাঝে জড়িয়ে ধরে। আব্বু আম্মু বুঝতে পারে ওদের ছেলে মেয়েটা কতটা ভালোবাসে। বাসায় আসার পরে থেকেই ঈশিকা গ্রামে ভালোই আছে। ঈশান ওকে পুরো গ্রামটা ঘুরে ফিরে দেখিয়েছে, আত্মীয় স্বজনদের বাসাতে পর্যন্ত ঘুরিয়ে দেখেছে। ঈশিকার খারাপ লাগেনি তাতে, কারণ এই মানুষটাকে যে ওকে বড্ড বেশি ভালোবাসে, সবসময় ওকে বুকের মাঝে লুকিয়ে রাখতে চায়। ঈশান প্রতি রাতেই মেয়েটাকে বুকের মাঝে নিয়ে জিজ্ঞেস করে মেয়েটা কি ওর সাথে সত্যিই থাকতে পারবে কিনা। অন্যদিকে ঈশিকার আব্বুর মানতে একটু সময়টা বেশিই লেগে গেল। লোকটা পুরো 6টা মাস বাদে গ্রামে আসলো, আর যেদিন আসলো সেদিন জানতে পারলো ঈশিকা প্রেগনেন্ট, মা হতে চলেছে। সেদিন ভদ্রলোক আর রাগ করে থাকতে পারেনি। আব্বু এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছিল। দেখেছিল মেয়ে এত বড় লোক আর রাজকীয়ভাবে কোনো অট্টালিকাতে না থাকলেও এখানে বেশ সুখে শান্তিতেই আছে। আব্বু ঈশিকাকে জড়িয়ে ধরলে মেয়েটা কেঁদে কেঁদে বলতে লাগলো, তুমি জানো আমার কত কষ্ট হয়েছে। তুমি জোর করে আমার বিয়েটা কেন দিতে গেলে? আমাকে একটাবার জানার চেষ্টা করলে না, বোঝার চেষ্টা করলে না আমি কাউকে ভালোবাসি কি না, আমি মানুষটার সাথে কতটুকু ভালো আছি। তুমি কি সেটা বুঝতে পারছো আব্বু? আমার যে কিচ্ছু চাই না। তুমি যদি চাও আমার নামে এখনও ব্যাংকে যে ব্যালেন্স আর প্রপার্টি আছে সবগুলো চেক করে দেখতে পারো যে আমি ঈশানকে কিচ্ছু দিয়েছি কিনা, উনি কিচ্ছু নিয়েছি কিনা আমার থেকে। উল্টো বলছে তোমাকে সবটা ফিরিয়ে দিতে। তুমি চাইলে সব কিছু নিয়ে যেতে পারো আব্বু, আমার আর কিচ্ছু চাওয়ার নেই। আমারও কিছু চাই না, আমার মেয়েটা ভালো আছে তাতেই আমি অনেক খুশি। আমি আমার সব কিছু আমার জামাইয়ের নামে করে দেব। কিন্তু আমার কিছু চাই না আঙ্কেল, আমি আপনার মেয়েকে পেয়েই খুশি। আপনি আমাদের জন্য মন ভরে দোয়া করবেন, তাতেই হবে। যাই হোক, ভালো থাকুক মানুষগুলো। ঈশিকা পেয়েছে ও সেই একান্ত ব্যক্তিগত পুরুষটাকে, যে ওকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। আর এত ভালোবাসা আর আদরের ফলস্বরূপ এখন মেয়েটা আম্মু হবে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।